गुड मर्निंग एवरीबडी। आज के আমরা পদার্থবিদ্যা জিকের একটি চ্যাপ্টার নিয়ে এসেছি। পদার্থবিদ্যার একদম বেসিক চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমাদের যত রকমের কোশ্চেন আসতে পারে বিভিন্ন পরীক্ষায় সমস্ত টাইপের কোশ্চেনই এখানে আলোচনা করা হবে। আজকে যে ক্লাস করানো হবে, ক্লাসের বিষয়টি হচ্ছে আবিষ্কার এবং আবিষ্কারক। বিভিন্ন থিওরি, সূত্র বা বিভিন্ন জিনিস কে কে আবিষ্কার করেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস। পদার্থবিদ্যার প্রথম ক্লাস আমাদের এটা। আজকে টপিকটা হচ্ছে আবিষ্কার এবং আবিষ্কারক। তো এই বিষয়ের উপরে আমাদের দুটো তিনটে ক্লাস আছে, তার মধ্যে আমরা আজকে প্রথম ক্লাসটা নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন হচ্ছে পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়? পদার্থবিদ্যার জনক আমাদের এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে রাদারফোর্ডকে বলা হয়ে থাকে পদার্থবিদ্যার জনক। কেন বলা হয় কারণটা একটু আমাদের জানতে হবে। রাদারফোর্ডের পরমাণুবিদ্যায় পদার্থবিদ্যায় বেশ কিছু অবদান আছে। কী কী অবদান তার আছে? প্রথম হচ্ছে তিনি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন। পরমাণু যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা গঠিত, পরমাণু একটা নিউক্লিয়াস আছে, ইলেকট্রন মহল আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, এই বিষয়টি তিনি আবিষ্কার করেন। মানে তিনিই প্রথম পরমাণুকে সজ্ঞানে ভেঙেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাদারফোর্ড অক্সিজেন নিয়ে গবেষণা করছিলেন। তো তিনি একটা যন্ত্রের মধ্যে তার তৈরি বিশেষ একটা যন্ত্রের মধ্যে অক্সিজেন নিয়ে তিনি গবেষণা করছিলেন। তো গবেষণার একটা পর্যায়ে তিনি দেখতে পান যে তার যন্ত্রের মধ্যে অক্সিজেন বলে কিছু নেই। তিনি শুরু করেছিলেন অক্সিজেন গ্যাস নিয়েই গবেষণা, কিন্তু দেখা গেল যে তার সেই যন্ত্রের মধ্যে অক্সিজেনের জায়গায় নাইট্রোজেনে ভরে গেছে। নাইট্রোজেন কোথা থেকে আসলো তা তিনি বুঝতে পারছিলেন না, কারণ তিনি জানতেই না যে তিনি পরমাণুকে ভেঙে অক্সিজেন পরমাণু থেকে নাইট্রোজেন উৎপাদন করতে সক্ষম হয়েছেন। এটা তার ধারণাতেই ছিল না, কারণ ইতিপূর্বে কারোর গবেষণায় এরকম ঘটনা ঘটেনি। রাদারফোর্ডই প্রথম পরমাণুকে ভেঙে ফেলেন। পরমাণুকে ভেঙে পরমাণু নিউক্লিয়াস এবং তার বিভিন্ন কণাগুলো আলাদা করেন, কিন্তু তিনি সেটা জানতেন না, তার ব্যাখ্যাও তিনি দিতে পারেনি, তিনি বুঝতেই পারেনি বিষয়টা। তো যাই হোক, রাদারফোর্ড দুটো কাজ করেন। একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস তিনি আবিষ্কার করেন। রাদারফোর্ডের পূর্বে জন ডাল্টন বলে একজন বিজ্ঞানী, তিনি পরমাণুর গঠন বা পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তার মতবাদটাকে বলা হয় পরমাণুবাদ। জন ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টনিজম, তার মতবাদের মধ্যে অনেক ভুল ছিল। তিনি বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য, পরমাণু পদার্থের অতি ক্ষুদ্র কণা। তো রাদারফোর্ড কী করলো? সেই পরমাণুকে ভেঙে ফেললো। যদিও তিনি নিচে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন। তার মানে ডাল্টনের থিওরি ভুল বলে প্রমাণ করেন রাদারফোর্ড প্রথম, যে পরমাণুকে ভাঙা সম্ভব। পরমাণু ভেঙে তার মধ্যে নিউক্লিয়াসের একটা আলাদা অংশ আছে পরমাণুর কেন্দ্রে, এবং বাইরে আছে ইলেকট্রন মহল। কেন্দ্রে আবার প্রোটন আছে, নিউট্রন আছে, বাইরে আছে ইলেকট্রন মহল, ইলেকট্রন আছে। পরমাণু তিনটে কণা দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো সেই বিষয়গুলো তো রাদারফোর্ডই প্রথম আমাদের সামনে নিয়ে আসেন, আবিষ্কার করেন আর কি। তো নিউক্লিয়াসটা প্রথম আবিষ্কার করেন রাদারফোর্ড, পরমাণু নিউক্লিয়াস। এই একটা কাজ রাদারফোর্ড করেন। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি আবিষ্কার করেন, সেটা হচ্ছে প্রোটন কণা। পরমাণুর মধ্যে আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটে কণা থাকে। তার মধ্যে একটা কণা হচ্ছে ধনাত্মক কণা, প্রোটন। প্রোটন দ্বারাই নিউক্লিয়াস গঠিত। নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা থাকে, একটা হচ্ছে প্রোটন থাকে আর একটা নিউট্রন থাকে। এই দুটো দ্বারাই পরমাণু নিউক্লিয়াস গঠিত হয়। তো এই প্রোটন কণাটার আবিষ্কর্তা হচ্ছে রাদারফোর্ড। তার মানে পদার্থবিদ্যায় তার গুরুত্বপূর্ণ অবদান আছে এই দুটোই। প্রোটন এবং নিউক্লিয়াস আবিষ্কার করেন, পরমাণুকে তিনি বিভাজ্য করেন, ভেঙে ফেলেন, তাই তাকে পদার্থবিদ্যার জনক বলা হয়ে থাকে। বাকিরা কি করেন? এই ল্যাভোইসিয়ে তো রসায়নবিদ্যার সঙ্গে জড়িত। ল্যাভোইসিয়ে বায়ুর মিশ্র পদার্থ, এটা তিনি আবিষ্কার করেন। ভরের নিত্যতা সূত্র বলে একটা টপিক আছে, সেটা তিনি আবিষ্কার করেন। আর অটো হান প্রথম পরমাণুকে সজ্ঞানে ভেঙেছিলেন। রাদারফোর্ড তো পরমাণুকে অজান্তেই ভেঙে ফেলেছিলেন, কিন্তু অটো হান একজন জার্মান বিজ্ঞানী, এই অটো হান কী করেছিলেন?
অটোহান পরমাণুকে সজ্ঞানে মানে তর্ক করে, একজনের সঙ্গে তর্ক করে এসে তিনি পরমাণুকে সজ্ঞানে ভেঙে তার সেই মতবাদ, যার সঙ্গে তর্ক করেছিলেন তার মতবাদ মেনে নিয়েছিলেন। তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে পদার্থবিদ্যার জনক রাদারফোর্ড। বাকি বিষয়গুলো, বাকি টপিকগুলো আমরা পরে আলোচনা করব। রাদারফোর্ডকে পরমাণুবিদ্যার জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখি, ভরের অবিনশ্বতা সূত্র বা নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন? তো প্রথমে আমাদের একটু জানা দরকার যে ভরের অবিনশ্বতা বা নিত্যতা সূত্র কাকে বলা হয়। নিত্যতা মানে যা নিত্যদিন থাকবে, প্রতিদিন থাকবে, যার কোনো ধ্বংস নেই, বিনাশ নেই। তো ভরের নিত্যতা সূত্র কাকে বলা হয়? ল্যাভেসিয়ে বলছে ভরের নিত্যতা সূত্র ল্যাভেসিয়ের আবিষ্কার। মানে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে ল্যাভেসিয়ে। ল্যাভেসিয়ে ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেন। ভরের নিত্যতা সূত্র কাকে বলে একটু বলে দিই। ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। পৃথিবীতে মোট ভরের পরিমাণ অপরিবর্তনীয়, আগেও যা ছিল এখনও তাই থাকবে। ভর সৃষ্টি বা ধ্বংস হয় না, ভর আবহমান কাল ধরে একই থাকবে। তো এই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। এটা আবিষ্কার করেন ল্যাভেসিয়ে, একজন রসায়ন বিজ্ঞানী। নিলস বোহর কি করেন না, নিলস বোহর পরমাণুর আধুনিক মডেল আবিষ্কার করেন। প্রথম পরমাণুবাদ জন ডাল্টন প্রকাশ করে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে রাদারফোর্ড। রাদারফোর্ড আর একটা পরমাণুর মডেল আবিষ্কার করে, ডাল্টনের ভুল ত্রুটি সংশোধন করে। রাদারফোর্ডের পরমাণুবাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আবিষ্কার হয়, সেই ত্রুটিগুলো সংশোধন করে পরমাণুর আধুনিক যে নির্ভুল মডেল সেটা আবিষ্কার করে নিলস বোর। নিলস বোর একজন রসায়ন বিজ্ঞানী, কিন্তু পদার্থবিদ্যার একটা বিষয় তিনি আবিষ্কার করেন। মানে পরমাণু যে আধুনিক সব থেকে ত্রুটি মুক্ত যে মডেল, সেই মডেলটা নিলস বোর আবিষ্কার করেছেন। আর্কিমিডিসের ব্যাপারটা একটু বলে দিই। আর্কিমিডিস কে ছিলেন না, আর্কিমিডিস ছিলেন একজন গ্রিক পদার্থবিদ, পদার্থবিদ বা গণিতজ্ঞ বলা যায়। এই আর্কিমিডিস তরলের ভাষণের সূত্র বা প্লবতার সূত্র আবিষ্কার করেন। প্লবতা মানে কোনো তরলের ওপর কোনো বস্তু কেন ভাসবে, কেন ডুববে, কতটা পরিমাণ জল অপসারণ করবে, এই বিষয়গুলো তিনি আবিষ্কার করেন। প্লবতার সূত্র তার আবিষ্কার। তো আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে ল্যাভেসিয়ে। ল্যাভেসিয়ে ভরের অবিনশ্বতা সূত্র আবিষ্কার করেন। বায়ু যে মিশ্র পদার্থ, এটা কে প্রমাণ করেন? এটাও ল্যাভেসিয়ের আবিষ্কার। ল্যাভেসিয়ে প্রথম প্রমাণ করেন যে বায়ু মিশ্র পদার্থ। পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর একটা মিশ্র পদার্থ। তো মৌলিক পদার্থ মানে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলা হয়। যৌগিক পদার্থ মানে দুটো আলাদা ভিন্ন ধর্মী পদার্থ, দুই বা তার বেশি হতে পারে পদার্থ একসঙ্গে মিলেমিশে যখন সম্পূর্ণ নতুন আলাদা একটা ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে, তখন তাকে যৌগিক পদার্থ বলা হয়। তো মৌলিক পদার্থের উদাহরণ হয়েছে সোনা, রূপা, তামা, যে কোনো ধাতু মৌলিক পদার্থ হতে পারে, অধাতু হতে পারে। আর যৌগিক পদার্থের উদাহরণ কি হবে? যৌগিক পদার্থের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে জল। জল একটা যৌগিক পদার্থ। জলের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে। হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম বৈশিষ্ট্য টোটালি আলাদা, তারা গ্যাস, কিন্তু এই দুটোই নির্দিষ্ট একটা রেশিওতে মিশ্রিত হয়ে জল তৈরি করে, যা একটা সম্পূর্ণ তরল পদার্থ, সম্পূর্ণ একটা আলাদা ধর্ম, আলাদা বৈশিষ্ট্য বিশিষ্ট পদার্থ। জলের মধ্যে তুমি হাইড্রোজেনের বৈশিষ্ট্য পাবে না, অক্সিজেনের কোনো ধর্ম বৈশিষ্ট্য পাবে না, জল সম্পূর্ণ নতুন একটা পদার্থ, তাই জল হচ্ছে যৌগিক পদার্থ। আর বাতাসের মধ্যে অনেকগুলো গ্যাস মিশে থাকে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যে কোনো ধরনের, রেডনটা থাকে না, যে কোনো ধরনের নিষ্ক্রিয় মৌল, তাছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা, অনেক কিছু বায়ুমণ্ডলে মিশে থাকে। এবং এগুলো সবগুলোই এক একটা আলাদা আলাদা মৌলিক পদার্থ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সবগুলোই মৌলিক পদার্থ। বাতাসের মধ্যে তারা মিশ্রিত হয়ে আছে, কিন্তু কখনোই তারা একে অপরের সঙ্গে মিক্সচার হয়ে যায়নি। মিক্সচার বলতে একটা আর একটার সঙ্গে মিলেমিশে গিয়ে নিজের নিজস্বতা হারিয়ে ফেলেনি। বাতাসে তারা ভিন্ন ভিন্ন রূপে পৃথকভাবে আলাদা ধর্ম বৈশিষ্ট্য নিয়ে বিদ্যমান, তাই বাতাস মিশ্র পদার্থ। জল কিন্তু যৌগিক পদার্থ। তো যাই হোক, বায়ু যে মিশ্র পদার্থ, এই কথাটা প্রথম প্রমাণ করেছিলেন ল্যাভেসিয়ে। ল্যাভেসিয়ে আরও একটা জিনিস আবিষ্কার করেন, ও সেটা দেখালাম একটু আগেই, ভরের অবিনশ্বতা সূত্র, সেটা ল্যাভেসিয়ের আবিষ্কার। রাবারহুক কি করে না, রাবারহুক
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করে। এই টপিকটা পরবর্তী কোশ্চেনে কোথাও আছে, আমরা দেখে নিচ্ছি। তো আপাতত আমাদের অ্যান্সার হচ্ছে এটা ল্যাভয়েসিয়ে। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন? এটার অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন। স্থিতিস্থাপকতা বিষয়টা কি? স্থিতিস্থাপকতা মানে কোনো একটা অবস্থানে, কোনো একটা দশায় স্থির থাকা। স্থিতিস্থাপকতা মানে তো স্থির থাকা অবস্থানে, তাই না? যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চাওয়াকেই বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা একটা ভালো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। একটা রাবার ব্যান্ড, তাকে টানলে কি হয়? লম্বা হয়। মানে যতটুকু দৈর্ঘ্য ছিল তার থেকে তাকে টেনে আমরা বড় করে দিলাম, তার অবস্থানের একটা পরিবর্তন, মানে তার অবস্থানে একটা পরিবর্তন ঘটালাম, তাই না? তাকে লম্বা করে দিলাম অনেক। কিন্তু আবার যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? সে আবার তার পূর্বের নিজস্ব প্রাথমিক অবস্থানে ফিরে যাবে। তার মানে তার যে অবস্থা, সে সবসময় সেই অবস্থাতেই থাকতে চাইছে। পদার্থের এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে রাবারের স্থিতিস্থাপকতা বেশি। যে পদার্থ যত বেশি স্থিতিস্থাপক, সেই পদার্থ তত বেশি ভঙ্গুর হয়ে থাকে। যেমন লোহাকে পিটিয়ে আমরা লম্বা বানাতে পারি। লোহাকে ছেড়ে দিলে লোহা কিন্তু আবার পূর্বের অবস্থায় যাবে না। মানে পিটানোর পরে লম্বা করে বা গরমে উত্তপ্ত করে তাকে প্রসারিত করে আবার যদি ঠান্ডা করা হয় তাহলে তো সে স্থিতিস্থাপক হবে, মানে পূর্বের অবস্থায় ফিরে যাবে, কিন্তু সম্পূর্ণভাবে যাবে না, একটু হলেও তার পরিবর্তন হয়ে যেতে পারে যদি পিটানো হয় আর কি। আর যদি গরমে উত্তপ্ত করা হয় তাহলে সে আবার ঠান্ডা করলে পুনরায় পূর্বের অবস্থাতে ফিরে যাবে। মানে স্থিতিস্থাপকতা আছে লোহার, কিন্তু কম। লোহার থেকে স্প্রিংয়ের স্থিতিস্থাপকতা অনেক বেশি। স্প্রিং বা ইস্পাত বা তোমার পাথর, এদের স্থিতিস্থাপকতা অনেক বেশি। পাথরের স্থিতিস্থাপকতা এতটাই বেশি যে পাথরকে তার নিজস্ব অবস্থান থেকে সরানোই যায় না। যদি আমরা তার উপর বল প্রয়োগ করি বা আঘাত করি তাহলে সে তার অবস্থানে যেহেতু অনড়, তাই নিজে ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাবে না। তাই পাথরের স্থিতিস্থাপকতা অনেক বেশি হয়ে থাকে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা যে ধর্ম বা সূত্র, সেটা রবার্ট হুক আবিষ্কার করেন। অ্যান্সার রবার্ট হুক। স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্রকে আবিষ্কার করে? আমরা একটু আগেই বললাম যে তরল পদার্থের ভাসনের সূত্র বা প্লবতার সূত্র আবিষ্কার করে আর্কিমিডিস। আর্কিমিডিস তার ভাসনের সূত্রে কি বলেছেন? যে কোনো পদার্থ বা বস্তু যদি তার নিজের আয়তনে জল অপসারণ করে তবে সে কোনো তরলের উপর ভাসবে। জলের উপর যদি রাখা হয় তো জল অপসারণ করবে, কোনো তরলে রাখলে সেই তরলটা অপসারণ করবে। যদি নিজের আয়তনে নিজের ওজনের সমান জল অপসারণ করতে পারে তাহলে সে ভাসবে, আর না হলে সে কিন্তু ডুবে যাবে। যেমন একটা ছোট পাথরের টুকরো বা লোহার টুকরো জলে ফেললে জলে ডুবে যায়, কিন্তু তার থেকেও বহুগুণ বেশি ভারী লোহার তৈরি জাহাজ জলে ভাসে। কারণ কি? কারণ হচ্ছে জাহাজের তলদেশটা অনেকটা চ্যাপ্টা প্রসারিত হয়, সেই জন্যে জাহাজ তার নিজের ওজনের বা আয়তনের থেকে অনেক বেশি পরিমাণ জল অপসারণ করতে পারে, তাই জাহাজ জলে ভাসে। তাই জলে কোনো জিনিস ভাসবে না, ডুবে যাবে, সেটা আবিষ্কার করেন আর্কিমিডিস। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে আর্কিমিডিস। আর্কিমিডিস তরল বা গ্যাসে পদার্থের যে ভাসনের সূত্র সেটা আবিষ্কার করেছিলেন। তরল বা গ্যাসে পদার্থের গতিসূত্রকে আবিষ্কার করে? তরল হোক বা গ্যাস হোক, প্রত্যেকটা পদার্থই তো অণু দ্বারা গঠিত। সেই অণুগুলোর মধ্যে একটা গতিশক্তি কাজ করে। তো গ্যাসীয় পদার্থের গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি অনেক বেশি হয়, তরলের একটু কম, কঠিন পদার্থে আরও কম হয়ে থাকে। তো তরল বা গ্যাসীয় পদার্থের যে গতিসূত্র, এই গতিসূত্র আবিষ্কার করেন কে? না, বার্নৌলি। তরল বা গ্যাসীয় পদার্থের গতিসূত্র আবিষ্কার করেন বার্নৌলি বলে একজন পদার্থবিজ্ঞানী। বার্নৌলির একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যতে তিনি দেখিয়েছেন বা ব্যাখ্যা করে প্রমাণ করেছেন যে কোনো একটা বস্তু কেন তরলে বা গ্যাসের পদার্থে ভাসবে বা কেন সে ভাসবে না, নিচে থিতিয়ে পড়বে।
তো এই বার্নৌলি যে উপপাদ্য তার সব থেকে ভালো উদাহরণ হয় ঝড়ের সময়, যখন খুব জোরে বাতাস বয় তখন দেখবে কাগজের টুকরো বা গাছের শুকনো পাতা বা হালকা তুলো বা অনেক সময় আগের দিনে যে খড়ের চাল হতো, ঘরের চাল, সেগুলো সব ঝড়ে উড়ে চলে যেত। গাছপালা এমনকি খুব ভারী ঝড় যদি হয়ে থাকে, খুব প্রবল বেগে যদি ঝড় হয়, তাহলে যে কোনো কিছুকেই উড়িয়ে নিয়ে যেতে পারে, তাই না? তো বাতাসের গতিবেগের সঙ্গে কোনো কিছু যে উড়ে যাবে, বাতাসে ভাসবে, সেই ভাষণের সূত্র এই বার্নৌলি আবিষ্কার করেন। অনেক সময় কোশ্চেন দেয় পরীক্ষায় যে ঝড়ে একটা ঘরের চাল যদি উড়ে চলে যায় তো কার সূত্রে উড়ে যায়? সেটাই বার্নৌলির সূত্রে উড়ে যায়। বা কাগজের টুকরো বাতাসে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়, এটা কার সূত্রে যায়? বা তুলো কেন বাতাসে ভাসে, সেই সূত্রটা আবিষ্কার করেন বার্নৌলি। এর আনসার তাহলে বার্নৌলি হবে। তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করে? এই চাপের সূত্র খুব ভালো করে খেয়াল রাখবে। চাপের সূত্র আবিষ্কার করে পাস্কাল বলে একজন বিজ্ঞানী। পাস্কাল, চাপের সূত্র পাস্কালের আবিষ্কার। সেই জন্যে চাপের একক হচ্ছে পাস্কাল। পাস্কাল চাপের একক। চাপের অনেকগুলো একক আছে, বায়ুমণ্ডলের চাপ বা গ্যাসের চাপের অনেকগুলো একক আছে। তরলের চাপের এককগুলো হচ্ছে একটা পাস্কাল, টর বার, অ্যাটমস্ফিয়ার, মিলিবার, সেমি, এরকম অনেক ধরনের একক আছে। তো এই তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের যে সূত্র সেটা পাস্কাল আবিষ্কার করেন। তো অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন ডি। রবার্ট বয়েলও কিন্তু তোমার গ্যাসীয় পদার্থের আয়তন এবং চাপের সম্পর্ক নিয়ে একটা সূত্র আবিষ্কার করেছেন। তো সেটা আমরা পরবর্তী কোশ্চেনে দেখব। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম? বায়ুর চাপ মাপার যন্ত্র অর্থাৎ ব্যারোমিটারকে আবিষ্কার করেন। আমরা জানি ব্যারোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে, কখন ওয়েদার তোমার আবহাওয়া খুব ভালো থাকবে সেটা বোঝা যায়। যে যন্ত্রের সাহায্যে বোঝা যায় সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারে পারদের ওঠানামা থেকে আমরা এগুলো প্রেডিকশন করতে পারি। তো এই ব্যারোমিটার বা বায়ু চাপ মাপার যে যন্ত্র সেটা আবিষ্কার করেন টরিসেলি। টরিসেলি বলে একজন পদার্থবিদ ব্যারোমিটার যন্ত্রটা আবিষ্কার করেন। কিভাবে কাজ করে ব্যারোমিটার? ব্যারোমিটারে পারদ ওঠানামা করে বাতাসের চাপের উপর নির্ভর করে। যদি চাপ বেড়ে যায় তাহলে পারদের স্তম্ভ উপরে উঠবে, যদি চাপ কমে তাহলে পারদের স্তম্ভ আস্তে আস্তে নিচে নামবে। তো কোনো জায়গাতে ঝড় বা বৃষ্টি হবে কিনা সেটা কিভাবে বোঝা যায়? যদি ব্যারোমিটারে পারস্তম্ভ হঠাৎ করেই নিচে নেমে যায় তার মানে সেখানে বায়ুশূন্য স্থান সৃষ্টি হয়েছে, বাতাসের চাপ কমে গেছে, বাতাসের সেখানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, তাই আশেপাশের অধিক ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বাতাসগুলো দ্রুত গতিতে সেখানে ছুটে আসবে, মানে ঝড় হবে। তো ব্যারোমিটারের পারস্তম্ভ যদি হঠাৎ করেই নেমে যায় তার মানে হচ্ছে সেই স্থানে ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং খুব দ্রুত ঝড় হবে। আর যদি আস্তে আস্তে নামে তার মানে হচ্ছে সেখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে সেখানে ঝড় হতে পারে বা বৃষ্টি হতে পারে, নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আর যদি আস্তে আস্তে পারদের স্তম্ভ উঠতে থাকে উপরে তাহলে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়াকে নির্দেশ করে থাকে। তো এইভাবে আমরা ব্যারোমিটারের সাহায্যে আগাম আবহাওয়ার বিষয়গুলো বুঝতে পারি। তো ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। টরিসেলি ব্যারোমিটার বা বায়ুচাপ মাপার যন্ত্র আবিষ্কার করেছিলেন। দূরবীন যন্ত্রকে আবিষ্কার করে। দূরবীনের সাহায্যে দূরের জিনিস কাছে দেখা যায়। দূরবীনে উত্তল লেন্স থাকে। উত্তল লেন্স বলে এক ধরনের লেন্স থাকে, সেই লেন্সের জন্য আমরা দূরের কোনো বস্তুকে খুব কাছে দেখতে পাই, তাই অনেক বড় করে দেখা যায়। দূরের কোনো বস্তু অনেক দূরে থাকলে তার আকারটা খুবই ক্ষুদ্র হয়ে যায়, খুবই ছোট হয়ে যায়। তো উত্তল লেন্স ব্যবহার করলে সেই দূরের বস্তুটা অনেক কাছে চলে আসে, অনেক বড় হয়ে যায়, তাই আমরা অনেক দূরের, বহু যোজন দূরের, বহু আলোকবর্ষ দূরের কোনো বস্তুকে এই যন্ত্রের সাহায্যে দেখতে পায়। তাই দূরবীন যন্ত্রকে আবিষ্কার করেন না গ্যালিলিও আবিষ্কার করেন দূরবীন যন্ত্র। গ্যালিলিও ইতালিতে বাড়ি ছিল গ্যালিলিওর। তো এই গ্যালিলিও দূরবীন যন্ত্রটা আবিষ্কার করেন। গ্যালিলিও অনেকগুলো আবিষ্কার আছে, আমরা পরে আস্তে আস্তে অনেকগুলো টপিকই পাবো। দূরবীন যন্ত্র হচ্ছে গ্যালিলিও, অপশন সি অ্যান্সার। পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন? পতনশীল মানে কোনো বস্তু উপর থেকে নিচে পড়বে, তারও সূত্র আছে।
কেন পড়বে, কিভাবে পড়বে? এই সূত্রকে আবিষ্কার করেন? না পতনশীল বস্তু সূত্র আবিষ্কার করেন এটাও গ্যালিলিও। আমরা খুব ছোটবেলায় নিচু ক্লাসের বইতে পড়েছি, ইতালির পিসা হেলানো মিনারে এই গ্যালিলিও দুটো বল ছেড়েছিলেন। সেই মিনারের একদম উঁচুতল থেকে দুটো ভিন্ন ওজনের বল ছেড়েছিলেন এবং সেই বল দুটো একই সঙ্গে নিচে পড়েছিল, মানে পতনশীল ব্যাপার আর কি। তো এই পতনশীল বস্তু সূত্র গ্যালিলিও আবিষ্কার করেন। গ্যালিলিও বলেছিলেন যে বায়ুশূন্য স্থানে দুটো হোক বা তার বেশিও যাই ফেলো না কেন, দুটো ভিন্ন ভরের ভিন্ন ওজনের বস্তু যদি ফেলা হয়, তাদের মধ্যে ওজনের পার্থক্য যতই হোক না কেন তারা একই সাথে পড়বে। মানে ধরো 1 গ্রাম তুলো আর 1 কেজি লোহা, এই দুটোকে যদি বায়ুশূন্য স্থানে ফেলা হয় উঁচু থেকে, দুটোই নিচে একই সঙ্গে পড়বে। তাদের ওজনের পার্থক্য যাই হোক না কেন, তারা হালকা হোক বা ভারী হোক, বায়ুশূন্য স্থানে তারা একই সঙ্গে পড়বে। এটা পরবর্তীকালে আমার নিউটন প্রমাণ করেছিলেন, আইজাক নিউটন তার গিনি পালকের পরীক্ষার সাহায্যে। বায়ুশূন্য স্থানে একটা বিশেষ ধরনের কাঁচ নল তিনি তৈরি করেন, যার মধ্যে কৃত্রিমভাবে বায়ুশূন্য স্থান তিনি তৈরি করেছিলেন, ভ্যাকুয়াম পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। তো তার মধ্যে একটা সোনার তৈরি গিনি কয়েন এবং একটা পায়রার পালক, এই দুটো তিনি ফেলেছিলেন এবং দুটোই দেখেছিলেন, তিনি প্রমাণ করেছিলেন যে দুটো একই সঙ্গে পড়ছে। বায়ুশূন্য স্থানে হালকা ভারী বলে কিছু হয় না, দুটো একই সঙ্গে পড়বে। কিন্তু যদি বাতাসে ফেলা হয় তাহলে একটু এফেক্ট হবে। বাতাসে ফেলা হলে ভারী বস্তুটা আগে পড়বে, হালকা বস্তুটা অনেক ধীরে ধীরে আস্তে আস্তে পড়বে, অনেক পরে পড়বে। তার কারণ হচ্ছে বাতাসের গতিবেগে তার পতন বাধা পাবে, অনেকটা ধীর গতির হয়ে যাবে। তো যদি কোনো উঁচু স্থান থেকে বাতাসে বায়ুমণ্ডলে 1 কেজি ওজনের কোনো লোহা হোক বা পাথর হোক, যে কোনো কিছু যদি ফেলা হয় এবং তার সঙ্গে একটা হালকা ধরো তুলোয় রাখা হলো, 50 গ্রামের ওজনের তুলোর কোনো জিনিস যদি রাখা হয়, একই সঙ্গে ফেলা হয় যদি, তাহলে দুটোই কিন্তু একই সঙ্গে পড়বে না। কারণ তুলোর গতিবেগটা বাতাসে বাধা পাবে, তুলো অনেক হালকা বস্তু তো, তাই না? তুলোর মধ্যেও বাতাস থাকে, তাই তার গতিবেগ কমে যাবে, দুটো একই সঙ্গে পড়বে না। কিন্তু বায়ুশূন্য স্থান যদি হয় তাহলে দুটো একই সঙ্গে পড়বে। এই কথাটার ব্যাখ্যায় গ্যালিলিও দিয়েছিলেন, মানে পতনশীল বস্তু সূত্র গ্যালিলিওর আবিষ্কার। সরল দোলকের গতি বিষয়ক সূত্র। সরল দোলক কোথায় ব্যবহার করা হয়? না ঘড়ির পেন্ডুলামে ব্যবহার করা হয়। এই পেন্ডুলামটা কিভাবে দুলবে, কি গতিতে দুলবে, সেই বিষয়টা প্রথম আলোকপাত করেন গ্যালিলিও। সরল দোলকের গতিসূত্র গ্যালিলিওর আবিষ্কার। গ্যাসের চাপ ও আয়তনের সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট বয়েল। গ্যাসের চাপ ও আয়তনের সূত্র আবিষ্কার করেন রবার্ট বয়েল। এই ব্যাপারটা একটুখানি বলে দিই। বয়েলের একটা সূত্র আছে, বয়েলের সূত্রে বয়েল বলছে যে কোনো গ্যাসীয় পদার্থের উপর যদি চাপ বাড়ানো হয়, প্রমাণ উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপরে যদি চাপ বাড়ানো হয় তাহলে সেই গ্যাসের আয়তন কমে যাবে, আর যদি চাপ কমানো হয় তাহলে আয়তন বাড়বে। চাপের সঙ্গে গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। মানে চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কমবে, আর যদি চাপ কমানো হয় তাহলে আয়তন বাড়বে। চাপ কমানো হয় মানে গ্যাসীয় পদার্থের অণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, অনেকটা আয়তন দখল করবে, তাই গ্যাসের আয়তন বেড়ে যাবে। আর চাপ বাড়ানো হলে গ্যাসের অণুগুলো সব এক জায়গাতে জড়ো হয়ে যাবে, মানে ঘনত্ব কমে যাবে, আয়তন কমে যাবে। এটাই হচ্ছে তোমার বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে দুটো ধ্রুবক রাশি আছে। ধ্রুবক রাশিগুলো কি কি? একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা গ্যাসের উষ্ণতা। প্রমাণ উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপরে চাপ বাড়ানো হলে গ্যাসের আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে। তার মানে এখানে দুটো জিনিস স্থির থাকছে, একটা হচ্ছে গ্যাসের ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, আর একটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বাড়ানো কমানো করলে হবে না, উষ্ণতাটাকে একদম ফিক্সড রাখতে হবে। উষ্ণতা ভর এই দুটো স্থির থাকবে, শুধুমাত্র আমাদের কি করতে হবে না চাপ বাড়াতে হবে। যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কমবে, আর যদি চাপ কমানো হয় তাহলে আয়তন বাড়বে। এটাই হচ্ছে তোমার গ্যাসের চাপ ও আয়তনের সূত্র, যা রবার্ট বয়েল আবিষ্কার করেন। আর একটা আছে চার্লসের সূত্র, সেটা পরের
কোশ্চেনে হয়তো আছে। গ্যাসের আয়তন ও উষ্ণতা সূত্র কে আবিষ্কার করেন? এটা হচ্ছে চার্লস। চার্লসেরও একটা সূত্র আছে এই আয়তন ও উষ্ণতা সম্পর্কে। তো চার্লসের সূত্রে চার্লস কি বলছে? প্রমাণ চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন তার প্রাথমিক আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে। আরেকটু বলি বিষয়টা। চার্লস বলছে যে প্রমাণ চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপরে গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন বাড়বে কত? আয়তন বাড়বে তার প্রাথমিক আয়তনের 273 অংশ হারে। মানে এখানে উষ্ণতা বাড়ালে গ্যাস প্রসারিত হবে, আয়তন বাড়বে। উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তন সরাসরি সমানুপাতিক সম্পর্কে আবদ্ধ। মানে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। তো যদি কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে সেই গ্যাসের আয়তন কত বাড়বে না? তার প্রাথমিক যে আয়তন, একদম প্রথমে যে আয়তনটা ছিল তার 1/273 অংশ হারে আয়তন বৃদ্ধি পাবে। উষ্ণতা যত বাড়ানো হবে গ্যাসের আয়তন তত বাড়বে, উষ্ণতা যত কমানো হবে গ্যাসের আয়তন তত কমবে। এটাই হচ্ছে আয়তন ও উষ্ণতার সূত্র, গ্যাসের আয়তন ও উষ্ণতার সূত্র, যা চার্লস আবিষ্কার করেন। তো এই চার্লসের সূত্র দুটো জিনিস ধ্রুবক থাকে, একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের চাপ। এই দুটোকে পরিবর্তন করা হয় না, এই দুটো স্থির রাখা হয়। শুধুমাত্র উষ্ণতা বাড়ানো হয়, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা কমালে আয়তন কমবে। এই হচ্ছে তোমার চার্লসের সূত্র। পরের কোশ্চেনে যাই। চুম্বকের আণবিক তত্ত্ব কে আবিষ্কার করেন? চুম্বকের আণবিক তত্ত্ব কার আবিষ্কার? চুম্বকের আণবিক তত্ত্ব হচ্ছে ওয়েবারের আবিষ্কার। মানে একটা চুম্বকের মধ্যে অণু পরমাণুগুলো কী অবস্থানে থাকে, কিভাবে চুম্বকের ধর্ম বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেই সম্পর্কিত যে সূত্র সেটা হচ্ছে চুম্বকের আণবিক তত্ত্ব। এটা ওয়েবারের আবিষ্কার। এখানে আমরা পাস্কাল বা রবার্ট বয়েল সম্পর্কে এদের সম্পর্কে একটু জেনেছি আগে, কোন কোন জিনিস এরা আবিষ্কার করে সেটা জানি। কিন্তু নতুন যেটা সেটা হচ্ছে ওরস্টেড। ওরস্টেড কি করে? ওরস্টেড চুম্বকের উপর তড়িতের ক্রিয়া এই সম্পর্কে একটা পরীক্ষা নিরীক্ষা করেন। চুম্বকের উপর তড়িতের যে ক্রিয়া প্রক্রিয়া তার উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো প্রথম ওরস্টেড করেছিলেন। কিন্তু চুম্বকের আণবিক তত্ত্ব ব্যাখ্যা করেন প্রথম ওয়েবার। চুম্বক সম্পর্কে অনেক গবেষণা আছে, অনেক ধরনের কোশ্চেন আছে, আমরা পরবর্তীকালে সেগুলো সলভ করব। তো আপাতত আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ওয়েবার। কোয়ান্টাম তত্ত্ব, পৃথিবী বিখ্যাত একটা তত্ত্ব হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে কোয়ান্টাম তত্ত্বের যে বক্তব্য তার সঙ্গে আমাদের বাস্তব জগতের, আমাদের ধ্যান ধারণার সঙ্গে কোনো মিল নেই। মানে আমাদের বাস্তবতার সঙ্গে কোনো মিলই পাওয়া যাবে না। একটা উদাহরণ দিই। কোয়ান্টাম তত্ত্বে বলা হয়ে থাকে যে একজন ব্যক্তি বা একটা যে কোনো জীবন্ত প্রাণী একই সঙ্গে সে মৃত অবস্থায় থাকতে পারে, আবার জীবন্ত অবস্থাতেও থাকতে পারে। তা আমাদের স্বাভাবিকভাবে দেখলে এটা একেবারে আশ্চর্যের বিষয় মনে হলো, কোয়ান্টাম থিওরি অনুসারে কিন্তু এটা একদম সত্য ঘটনা। একটা বিড়াল একই সঙ্গে, একটা বিড়াল বা মানুষ বা যে কোনো প্রাণী হতে পারে, সে একই সঙ্গে মৃত অবস্থায় থাকতে পারে, আবার সে জীবিত অবস্থাতেও থাকতে পারে। আবার কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্বে বলা হয়েছে যে একটা কণা, যে কোনো কণা হতে পারে, আলোর কণা হতে পারে বা তোমার নিউট্রন প্রোটন কণা হতে পারে বা যে কোনো তরঙ্গের কণা হতে পারে। তো সেই কণাগুলো একই সঙ্গে মহাবিশ্বের যে কোনো প্রান্তে দুটো বা তার বেশি জায়গায় অবস্থান করতে পারে। মানে ধরো একটা কণা, কোনো একটা কণা আমি বললাম যে এখানে আছে, ওই সেম কণা আবার একই সঙ্গে পৃথিবীর অপর কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে, মহাবিশ্বের যে কোনো জায়গাতে একই রকমভাবে অবস্থান করতে পারে। একটা কণা একই সঙ্গে অনেকগুলো অবস্থানে, অনেকগুলো পজিশনে, অনেকগুলো জায়গাতে অবস্থান করতে পারে। বাস্তবের সঙ্গে মিলবে না। তো এই কোয়ান্টাম তত্ত্ব কার আবিষ্কার? ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্ল্যাঙ্কের আবিষ্কার। কোয়ান্টাম তত্ত্ব যে হতে পারে এটা প্রথম আলবার্ট আইনস্টাইন অনুমান করেছিলেন। প্রথমে তিনি কিন্তু কোয়ান্টাম তত্ত্ব মেনে নেননি। কোয়ান্টাম তত্ত্বটা তার কাছে একেবারে অদ্ভুত লেগেছিল। অথচ পরবর্তীকালে তিনি এই কোয়ান্টাম তত্ত্বের একটা আভাস দিয়েছিলেন।
আর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম তত্ত্ব নিয়ে এখনও গবেষণা চলছে, অনেক জটিল বিষয় এটা। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম মেকানিক্সের সূত্র কে আবিষ্কার করে? কোয়ান্টাম মেকানিক্সের সূত্র আবিষ্কার করেন শ্রোডিঞ্জার। কোয়ান্টাম তত্ত্বটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের আবিষ্কার। তত্ত্বের কথা যখন বলবে তখন হবে ম্যাক্স প্ল্যাঙ্ক, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সূত্র যখন বলবে তখন অ্যান্সার হচ্ছে শ্রোডিঞ্জার। তো আমাদের এখানে অ্যান্সার অপশন বি। পরিবাহের দুই প্রান্তে বিভব প্রভেদ ও প্রবাহমাত্রার সূত্রকে আবিষ্কার করেন, এটা হচ্ছে ওহম। রোধ, রোধাঙ্ক, পরিবাহী, এই সমস্ত বিষয়গুলো সব ওহমের সঙ্গে জড়িত। যদিও ওহম একটা এককের নাম, রোধের একক হচ্ছে অহম, কিন্তু এখানে অহম বলতে ওই বিজ্ঞানীর নাম বোঝাচ্ছে যিনি এই বিষয়টা আবিষ্কার করেন। তো অ্যান্সার হচ্ছে ওহম। অষ্টক সূত্র কার আবিষ্কার? অষ্টক সূত্র হচ্ছে নিউল্যান্ডের আবিষ্কার। অষ্টক সূত্র নিউল্যান্ডের আবিষ্কার। পর্যায় সারণী, রসায়ন ও পদার্থবিদ্যার ভিত্তি হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে মৌলগুলোকে, যতগুলো মৌল আছে তাদেরকে তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে পরপর সাজানো হয়েছে কম থেকে বেশির দিকে। যার পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যত কম তাকে তত কম শ্রেণীতে রাখা হয়েছে, আর যার যত পরমাণু ক্রমাঙ্ক বেশি তাকে তত শেষের দিকে রাখা হয়েছে, পরবর্তী শ্রেণীগুলোতে রাখা হয়েছে। পরমাণু ক্রমাঙ্ক অনুসারে তোমার পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে, সাজানো একটা টেবিল আছে। তো যাই হোক, সেটা আধুনিক মত অনুসারে, মানে আধুনিক যে পর্যায় সারণী সেখানে মৌলগুলোকে আধুনিক পর্যায় সারণী টোটাল 118টা মৌল আছে। পর্যায় সারণী আবিষ্কার করেন কিন্তু মেন্ডেলিভ। অনেকে গুলিয়ে ফেলে যে আমাদের বংশগতিবিদ্যায় গেগর জোহান মেন্ডেল বলে একজন বিজ্ঞানী আছে। গেগর জোহান মেন্ডেল বংশগতিবিদ্যার সূত্র আবিষ্কার করেন। বংশগতি আমরা সেই বটর গাছের পরীক্ষা পড়েছিলাম, সেটা জীববিদ্যার বিষয়। তার নাম হচ্ছে গেগর জোহান মেন্ডেল, আর এটা হচ্ছে মেন্ডেলিভ। মেন্ডেলিভ বা মেন্ডেলিভও বলা হয়, ফটা অনেক সময় ভ দিয়েও লেখা থাকে অনেক বইতে। তো মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেন। পর্যায় সারণী মেন্ডেলিভ আবিষ্কার করেন কিন্তু পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, পদার্থের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে তিনি পর্যায় সারণী আবিষ্কার করেন, এবং তার পর্যায় সারণীতে টোটাল 63টা মৌল ছিল। তার পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। কিন্তু আধুনিক পর্যায় সারণী অনেকটাই রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে গেছে। আধুনিক পর্যায় সারণী মানে সুন্দরভাবে তোমার তৈরি করা নিলস বোর আধুনিক পর্যায় সারণীতে যে ভুল ত্রুটিগুলো ছিল মেন্ডেলিভের, সেগুলো সংশোধন করে একদম সম্পূর্ণ নতুন সর্বজন গ্রাহ্য একটা পর্যায় সারণী আবিষ্কার করেন, যেটা মানে এর থেকে আরও অনেক উন্নত, এবং তাতে কোনো ভুল ত্রুটি তেমন কিছু নেই, মৌলের সংখ্যা অনেক বেশি। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেন, পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে আবিষ্কার করেন তিনি, এবং সেখানে 63টা মৌল ছিল টোটাল, এখন হচ্ছে 118টা। মেন্ডেলিভের পর্যায় সারণী 7টি শ্রেণী এবং 8টি পর্যায় ছিল। বর্তমানে 7টি পর্যায়ে আছে, কিন্তু শ্রেণীর সংখ্যা হয়ে গেছে 18টা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলোর কোনো অস্তিত্ব ছিল না, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু তিনি আভাস দিয়েছিলেন, তিনি কল্পনা করেছিলেন যে এরকম একটা গ্যাসের শ্রেণী থাকা সম্ভব। তো পরবর্তীকালে তার সেই অনুমান সত্য হলে প্রমাণ হয়। তো এখানে অ্যান্সার তাহলে হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে বর্তমানে 118টা মৌল আছে। 1 নম্বর শ্রেণীতে বা 1 নম্বর পর্যায়ে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন সব থেকে হালকা মৌল, তাকে 1 নম্বর পর্যায়ে রাখা হয়েছে। তো আমরা পর্যায় সারণী সম্পর্কে একটা ক্লাস পরে করাবো, সেখানে দেখে নেবে যে পর্যায় সারণী থেকে কী কী কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মেন্ডেলিভ। ইলেকট্রন কণা আবিষ্কার কে করেন? যে কোনো পদার্থ 3টে কণা দ্বারা গঠিত। একটা হচ্ছে ইলেকট্রন কণা, 2 নম্বর হচ্ছে প্রোটন কণা, 3 নম্বর হচ্ছে নিউট্রন কণা। এই 3টে কণা দ্বারা পরমাণু গঠিত হয়। এই 3টের মধ্যে প্রথম 2টো কণা থাকে পরমাণু নিউক্লিয়াসে। পরমাণু নিউক্লিয়াসে হচ্ছে মুখ্য অংশ। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই থাকে, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকা কতগুলো কণা। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে, বিভিন্ন গতিতে, বিভিন্ন দিকে ঘুরতে থাকে। এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক কণা,
নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, নিউট্রনে কোনো চার্জ নেই, নিস্তড়িত কণা। নিউট্রন সব থেকে ভারী কণা আবার, আর ইলেকট্রন হচ্ছে সব থেকে হালকা কণা, ইলেকট্রন হলো ঋণাত্মক কণা। আচ্ছা, তাহলে এই ইলেকট্রন কণাকে আবিষ্কার করে না, ইলেকট্রন কণা আবিষ্কার করে জে থমসন। জে থমসন বলে একজন ব্রিটিশ পদার্থবিদ, তিনি ইলেকট্রন কণা আবিষ্কার করেন। প্রোটন কণাটা রাদারফোর্ড আবিষ্কার করে, আর নিউট্রন কণা আবিষ্কার করে চ্যাডউইক বলে একজন বিজ্ঞানী। চ্যাডউইক, সবগুলোই আছে কোশ্চেন। তো ইলেকট্রন কণা হচ্ছে জে থমসন। জে থমসন আরও বেশ কয়েকটি বিষয় আবিষ্কার করেন, যেমন পদার্থের আইসোটোপ, পদার্থের ভর, বর্ণালী বীক্ষণ যন্ত্র, এগুলো সব জে থমসনের আবিষ্কার। ইলেকট্রন কণা জে থমসন আবিষ্কার করেন। বর্ণালী বীক্ষণ যন্ত্র, এটাও জে থমসন। আমরা এখনই বললাম যে জে থমসন 2-3টে জিনিস আবিষ্কার করেন, তার মধ্যে একটা হচ্ছে পদার্থের ভর, ভর আবিষ্কার করেন। 2 নম্বর আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ মানে যদি দুটি পদার্থের প্রোটন সংখ্যা সমান হয় তখন তারা একে অপরের আইসোটোপ হয়। একই পদার্থের ভিন্ন ভিন্ন ভর সংখ্যার পদার্থগুলোর মধ্যে পদার্থগুলো যদি প্রোটন সংখ্যাটা সমান হয় তখন সেটা হচ্ছে আইসোটোপ হয়। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, টিটিয়াম, সবগুলোরই কিন্তু প্রোটন সংখ্যাটা সমান। যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে হবে আইসোটোপ, যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে হবে আইসোটন, আর ভর সংখ্যা সমান হলে আইসোবার বলা হয়ে থাকে। এগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। তো আরও একটা জিনিস আবিষ্কার করেন, সেটা হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ণালী বীক্ষণ যন্ত্র জে থমসনের আবিষ্কার। জে থমসন বর্ণালী বীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। বর্ণালী বীক্ষণ যন্ত্রটা কি না, আলোক বর্ণালী বিশ্লেষণ করার যে যন্ত্র তাকে বলা হয় বর্ণালী বীক্ষণ যন্ত্র। পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে বিভিন্ন নক্ষত্র আছে, তাদের আলো পৃথিবীতে পৌঁছায়। তো দূর নক্ষত্রের আলো বিশ্লেষণ করে, আলোক বর্ণালী বিশ্লেষণ করে বলা যায় যে সেই নক্ষত্রের ভিতরে আভ্যন্তরিক গঠন কেমন, সেই নক্ষত্রের ভিতরে কী কী আছে, কোন কোন উপাদান আছে, কত দূরে আছে। বর্ণালী মানে তার যে আলোক রশ্মিগুলো বা বর্ণালীগুলো পৃথিবীতে আসছে, বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই আলোক বর্ণালী বিশ্লেষণ করেই বলে দেওয়া যাবে যে সেই নক্ষত্রের গঠনটা কেমন, কী কী উপাদানে তৈরি, তার উষ্ণতাটা কেমন, তার বয়স কত হতে পারে, কত দূরে আছে সেই নক্ষত্র, এবং সেই নক্ষত্রের তাপমাত্রাটা কত ইত্যাদি বিভিন্ন তথ্য পাওয়া যায় বর্ণালী বিশ্লেষণ করে। তো সেই বিশ্লেষণ করা যন্ত্রটাই আবিষ্কার করেন জে থমসন। জে থমসন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আইসোটোপ। আমরা একটু আগেই বলছিলাম যে আইসোটোপ কী জিনিস। আইসোটোপ মানে যদি কোনো পদার্থের ভিন্ন ভরের পরমাণুগুলোর মধ্যে প্রোটন সংখ্যাটা সমান হয় তাকে আইসোটোপ বলা হয়। প্রোটন সংখ্যা যদি সমান হয় তাকে বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা আমরা একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে হাইড্রোজেন। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। একটা হচ্ছে প্রোটিয়াম, যার প্রোটন সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা 1। প্রোটিয়াম সবগুলির প্রোটন সংখ্যা একই হবে, কারণ প্রোটন সংখ্যা একই হলে তবেই তো আইসোটোপ হবে না। প্রোটিয়াম আছে, ডয়টেরিয়াম আছে এবং ট্রিটিয়াম আছে। 3টের ভর সংখ্যা কিন্তু আলাদা। যেমন প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, ডয়টেরিয়ামের ভর সংখ্যা 2, আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 3। ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা একই। 3টে পরমাণুরই, হাইড্রোজেনের 3টে পরমাণু, 3টে পরমাণুরই প্রোটন সংখ্যাটা একই। প্রোটন সংখ্যা যদি এক হয় তাকে আইসোটোপ বলা হয়। তো হাইড্রোজেনের যেমন আইসোটোপ আছে, অন্য অনেক পদার্থের আইসোটোপ আছে। যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের 2টো আইসোটোপ আছে। একটা আইসোটোপ হচ্ছে 15.7, আর একটা আইসোটোপ আছে 14। এই মাথায় যেটা লেখা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা। নাইট্রোজেনের এই আইসোটোপটার ভর সংখ্যা হচ্ছে 15, আর এটার ভর সংখ্যা হচ্ছে 14। এই ভর সংখ্যা এদিকেও লেখা হয় বা এদিকেও লেখা হয়। তো ওই মাথার উপরে যেটা লেখা থাকবে সেটা ভর সংখ্যা, আর নিচে যেটা লেখা থাকে সেটা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা।
তার মানে এই যে নাইট্রোজেনের দুটো আমরা আইসোটোপ দেখছি, দুটোরই ভর সংখ্যা, এই দুটোরই প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে 7, প্রোটন সংখ্যাটা সেম, ভর সংখ্যাটা দেখো আলাদা। কেন ভর সংখ্যা আলাদা? কারণ পরমাণুর নিউক্লিয়াসের নিউটন সংখ্যাটা আলাদা। এখানে নিউটন সংখ্যা হচ্ছে 8টি, এখানে নিউটন সংখ্যা হচ্ছে 7টি। নিউটন সংখ্যা আলাদা হতেই পারে, ভর সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু যদি প্রোটন সংখ্যাটা একই হয় তখন সেই দুটো পরস্পরের আইসোটোপ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের এই দুটো পরমাণু হচ্ছে একে অপরের আইসোটোপ। আইসোটোপ বিষয়টা আবিষ্কার করেন জে থমসন। আইসোটোপ জে থমসন আবিষ্কার করেন। আইসোটোপ তো বুঝে গেলাম আমরা, তার সঙ্গে আইসোটোনও একটু বলে দিই। আইসোটন, এটা তো আইসোটোপ ছিল, আরেকটা জিনিস হচ্ছে আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে নিউটন সংখ্যা যদি সমান হয়, দুটো পরমাণু যদি নিউটন সংখ্যাটা সমান হয় তখন তাকে বলা হয় টন। আর যদি ভর সংখ্যা সমান হয় তখন আইসোবার বলা হয়। ভর সংখ্যা সমান হলে আইসোবার, নিউটন সংখ্যা সমান হলে আইসোটন, আর যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে আইসোটোপ। অপশন সি অ্যান্সার। প্রোটন কণাকে আবিষ্কার করে, পরমাণুর প্রোটন কণা আবিষ্কার করে রাদারফোর্ড। অ্যান্সার হচ্ছে রাদারফোর্ড হবে। নিউটন কণাকে আবিষ্কার করে পরমাণুর সব থেকে ভারী কণা নিস্তরিত কণা। এই নিউটন কণার কোনো চার্জ নেই, নিস্তরিত কণা এটা, কিন্তু সব থেকে ভারী কণা, নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এই কণা। 3টে কণার মধ্যে অন্যতম একটা কণা হচ্ছে নিউটন কণা। এই নিউটন কণা আবিষ্কার করে চ্যাডউইক বা অনেক জায়গাতে একে আমরা স্যাডউইক, বানানটা স্যাডউইক হিসেবে দেখে থাকবো। স্যাডউইক বা চ্যাডউইক একই ব্যক্তি। পরমাণু যে 3টে কণা আবিষ্কার করেন না, জে থমসন, রাদারফোর্ড এবং স্যাডউইক, এই 3 জনের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? প্রথম হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ডের ছাত্র হচ্ছে জে থমসন। রাদারফোর্ডের ছাত্র হচ্ছে জে থমসন, আর জে থমসনের ছাত্র হচ্ছে চ্যাডউইক। রাদারফোর্ডের ছাত্র জে থমসন, জে থমসনের ছাত্র চ্যাডউইক। শুরুটা রাদারফোর্ডই করেন পরমাণুকে ভেঙে। রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন কণা, রাদারফোর্ড হচ্ছে প্রোটন কণা। তারপর ইলেকট্রন কণা আবিষ্কার করে জে থমসন, আর তারপর নিউটন কণা আবিষ্কার করে চ্যাডউইক। মানে পরমাণু 3টে কণা এরা 3জনই পরপর আবিষ্কার করেন। প্রথমে রাদারফোর্ড প্রোটন কণা, তারপর ইলেকট্রন কণা, তারপর নিউটন কণা। তো চ্যাডউইক নিউটন কণা আবিষ্কার করে, অ্যান্সার হচ্ছে আমাদের চ্যাডউইক। পরমাণুর নিউক্লিয়াস কে আবিষ্কার করে? পরমাণুর নিউক্লিয়াস রাদারফোর্ড হবে। নিউক্লিয়াস জিনিসটা কি? ধরো পরমাণু মডেলে দেখানো হয় এই হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে 2 রকমের কণা থাকে। একটা হচ্ছে নিস্তরিত কণা, আর একটা হলো ধনাত্মক কণা। ধনাত্মক কণাকে বলা হয় প্রোটন, আর নিস্তরিত কণা মানে হচ্ছে নিউটন। এই প্রোটন আর নিউটন মিলেই তৈরি হয় নিউক্লিয়াস। এই দুটো কণা একে অপরের সঙ্গে জুড়ে নিউক্লিয়াস তৈরি হয়ে থাকে। প্রোটন আর নিউটন দ্বারা নিউক্লিয়াস গঠিত হয়। তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করে কে? না, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে। পরমাণু 3টে কণার মধ্যে 2টো কণা তাহলে নিউক্লিয়াসে থাকছে, আর একটা কণা থাকছে বাইরের ইলেকট্রন মহলে। বাইরে অনেকগুলো কক্ষপথে ইলেকট্রনগুলো নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে। কক্ষপথ এক একটা মৌলের এক এক রকম হয়ে থাকে। তো কোনো মৌলের একটা নয় 2টো থাকতে পারে, একটাও থাকতে পারে, 3টেও থাকতে পারে। কক্ষপথের সংখ্যাটা নির্ভর করে তাদের ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের উপর বেস করে তৈরি হয়। তো এই কক্ষপথগুলোতে থাকে ইলেকট্রন, কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। ভিতরে থাকছে তাহলে প্রোটন প্লাস নিউটন, আর কক্ষপথগুলোতে থাকছে ইলেকট্রন। এই হচ্ছে তোমার পরমাণুর মডেল, পরমাণুর গঠন। রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন।
রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কে সংশোধন করেন? রাদারফোর্ড যে পরমাণু মডেল আবিষ্কার করেন তার মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি ছিল। প্রথম হচ্ছে জন ডাল্টন আমেরিকান বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদ তত্ত্ব প্রকাশ করেন। পরমাণুবাদ তত্ত্বটা তারই আবিষ্কার। জন ডাল্টনের পরমাণুবাদের মধ্যে সবই প্রায় ভুল ছিল। জন ডাল্টন বলেছিলেন যে পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা যাকে ভাঙা যায় না। কিন্তু পরে তো দেখা গেল যে পরমাণুকে ভাঙা যায়, পরমাণু ভেঙে 3টে কণা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বর্তমানে আবার এই কণাগুলোকেও ভাঙা যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকেও ভাঙা যাচ্ছে এখন। তো যাই হোক, ডাল্টনের যে পরমাণুবাদ তার মধ্যে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করেন রাদারফোর্ড ডাল্টনের পরমাণুবাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নতুন একটা মডেল খাড়া করেন। তো পরবর্তীকালে দেখা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো সংশোধন করে নতুন আধুনিক মডেল তৈরি করে নিলস বোর। 11-এর বইতে এগুলো আছে, দেখবে যদি কেউ পড়ে থাকো। নিলস বোর আধুনিক পরমাণু মডেল আবিষ্কার করে। ডাল্টনের পরমাণুবাদকে ত্রুটিমুক্ত করেন রাদারফোর্ডের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিলস বোর। ঠিক আছে, আমাদের এখানে পরমাণু মডেলের রাদারফোর্ডের পরমাণু মডেলের ভুল ত্রুটিগুলো দূর করেন নিলস বোর। অ্যান্সার হচ্ছে নিলস বোর। স্থির তড়িতের সূত্র কে আবিষ্কার করে? আমরা জানি তড়িৎ দুই প্রকার। এক প্রকার তড়িৎ চলাচল করে, তারের মধ্য দিয়ে, ধাতব পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর এক ধরনের তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই অবস্থান করে, তাকে বলা হয় স্থির তড়িৎ। তার মানে তড়িৎ দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ, আর একটা হলো চল তড়িৎ। তো আমাদের এই যে পাখা, লাইট চলছে, বাড়িতে যে বিদ্যুৎ আমরা ব্যবহার করছি, এগুলো সব হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ অনেক কার্যে ব্যবহার করা হয়। স্থির তড়িৎ কখন তৈরি হয় না, যখন শীতের দিনে শ্যাম্পু করার পর মাথা আঁচড়ানো হয় চিরুনি দিয়ে, তখন দেখবে আগুনের ফুলকি বাড়ায়। অন্ধকারে যদি এই কাজ করা হয় তাহলে পরিষ্কার বোঝা যাবে যে আগুনের ফুলকি বার হচ্ছে বা চটপট করে আওয়াজ হয়। এই আওয়াজটা আসলে স্থির তড়িতের জন্যে। চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে স্থির তড়িৎ তৈরি হয়। স্থির তড়িতের জন্য আগুনের ফুলকি বার হয় বা চটপট করে আওয়াজ হয়। বা অনেক সময় শীতের দিনে পোশাকেও দেখবে স্থির তড়িৎ তৈরি হয়। আবার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে শীতের দিনে যখন ঠান্ডা লাগে তখন আমরা দুটো হাত ঘষা দিই, তাই না? কেন হাত ঘষা দিই? কারণ হাত ঘষলে হাতের মধ্যে ঘর্ষণের জন্য হাতের মধ্যে স্থির তড়িৎ তৈরি হয়। স্থির তড়িৎগুলো হাতের স্কিনেই থাকবে এবং তাপ তৈরি করবে। তার ফলে কি হবে? হাত গরম হয়ে যাবে। শীতের হাত থেকে আমরা একটু আরাম অনুভব করব হাত দুটো গরম হলে, তাই না? প্রচণ্ড ঠান্ডা হয়ে গেলে হাতে ব্যথা করে, যন্ত্রণা করে, তখনই আমরা তো হাত ঘষি হাত গরম করার জন্যে। হাত গরম হয় এই পদ্ধতিতে, স্থির তড়িৎ তৈরি হবে এবং স্থির তড়িতেই তাপ তৈরি হবে, দিয়ে হাত গরম হবে। তো স্থির তড়িতের সূত্র এটা আবিষ্কার করেন কুলম্ব স্থির তড়িতের সূত্র আবিষ্কার করেন। অ্যান্সার হবে কুলম্ব। আলোর প্রতিসরণে প্রথম সূত্রকে আবিষ্কার করে? আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে, একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা দ্বিতীয় সূত্র। তো এই প্রথম সূত্রটা আবিষ্কার করে টলেমি আবিষ্কার করে আলোর প্রতিসরণের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্নেল। অপশনে আছে, আমরা দ্বিতীয় সূত্রের কোশ্চেন হয়তো পরে আছে, দেখি। তো প্রতিসরণের প্রথম সূত্রটা আবিষ্কার করে টলেমি। দ্বিতীয় সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র নেই এখন, পরে আছে হয়তো। পদার্থের ভরকে আবিষ্কার করেন? পদার্থের ভর আবিষ্কার করেন যে থমসন সম্পর্কে যখন আমরা পড়ছিলাম, থমসন কী কী জিনিস আবিষ্কার করে সেখানে আমরা দেখিয়েছিলাম। পদার্থের ভর, আইসোটোপ, বর্ণালী বীক্ষণ যন্ত্র, ইলেকট্রন কণা, এগুলো সব যে থমসনের আবিষ্কার। তো পদার্থের ভর যে থমসন আবিষ্কার করেন। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র আবিষ্কার করে স্নেল হচ্ছে অ্যান্সার আমাদের এখানে। দ্বিতীয় সূত্রটা স্নেল, প্রথম সূত্র হচ্ছে টলেমি। এক্স রশ্মিকে আবিষ্কার করে? আধুনিক সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ রশ্মি হচ্ছে এক্স রশ্মির সাহায্যে কী করা হয় না, আমাদের দেহের আভ্যন্তরীণ গঠনের, বিশেষত হাড়ের বা শিরাধমনী, লসিকা, রক্ত সংবহনতন্ত্রের ছবি তোলা যায়। যদি কোথাও হাড় ভেঙে যায় বা হাড়ে যদি কোথাও কোনো চিট ধরে বা কোনো প্রবলেম থাকে, তো
হাড় মানে স্কিন কেটে তো আর হাড় দেখা হয় না, দেহের ভিতরের ছবি কিভাবে তোলা হয় না এক্স রে করে। তো এক্স রে করার জন্য যে রশ্মিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্স রশ্মি। এই এক্স রশ্মি ত্বক ভেদ করতে পারে, মাংস ভেদ করতে পারে, কিন্তু হাড় ভেদ করতে পারে না। তাই দেহের ভিতরের যে অন্তঃকঙ্কাল আছে, স্কেলেটন আছে, তার নিখুঁত ছবি পাওয়া যায় এক্স রে করলে। এক্স রশ্মি আবিষ্কার করে রন্টজেন। এক্স রশ্মিকে রঞ্জন রশ্মি বলা হয়ে থাকে। রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন, মানে হঠাৎ করেই আবিষ্কার করেন। আবিষ্কারের একটা গল্প আছে, মানে তিনি নিজেও বুঝতে পারেননি যে তিনি কি আবিষ্কার করে ফেলেছেন। এবং যখন আবিষ্কার হয় বোঝাই যাচ্ছিল যে এটা জিনিসটা কি, অজানা জিনিস একটা। অজানা মানে তাকে আমরা এক্স ধরে থাকি বীজগণিতের সমস্যায়, যার মান আমরা জানি না তাকে কি ধরি, এক্স ধরে নিই আগে। তো তিনিও প্রথমে বুঝতে পারেনি যে কি তিনি আবিষ্কার করেছেন, কিসের কারণে ছবি উঠে গেছে। যেহেতু তিনি বুঝতেই পারছিলেন না সেই অজানা বস্তুকে, তাই তিনি এক্স ধরে নিয়েছিলেন, তাই নাম হয়ে গেছে এক্স রশ্মি। অজানা রশ্মি মানে এক্স রশ্মি। এটা আবিষ্কার করেন রন্টজেন। মানে অন্য একটা বিষয় নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ করেই এক্স রশ্মি আবিষ্কার করে ফেলেন তিনি। রন্টজেন হচ্ছে অ্যান্সার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই WWW ইন্টারনেটের সঙ্গে জড়িত, কম্পিউটারের সঙ্গে জড়িত একটা টপিক। তো এটা প্রথম আবিষ্কার করেন কে না টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি WWW এটা আবিষ্কার করেন। যে কোনো দেখবে তোমার ওয়েবসাইট লিখতে গেলে তার একটা অ্যাড্রেস থাকে, তাই না, ওয়েব অ্যাড্রেস। তো অ্যাড্রেসে প্রথমে দেখবে WWW এটা লেখা থাকে। আবিষ্কার করেন প্রথম টিম বার্নার্স লি। গ্রহের গতি সংক্রান্ত সূত্রকে আবিষ্কার করে জোহান্স কেপলার। গ্রহের গতিসূত্র আবিষ্কার করেন জোহান্স কেপলার। এখানে নতুন একটা টার্ম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ফার্মি। ফার্মি জিনিসটা কি না, ফার্মি হচ্ছে আসলে একজন বিজ্ঞানীর নাম। পুরো নাম হচ্ছে এনরিকো ফার্মি। এনরিকো ফার্মি পারমাণবিক চুল্লি আবিষ্কার করেন। পরমাণু ভেঙে বিপুল শক্তি পাওয়া যায়, এই শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে বর্তমানে। তার জন্য পারমাণবিক চুল্লি দরকার পড়ে। তো সেই পারমাণবিক চুল্লি এনরিকো ফার্মি আবিষ্কার করেন। এনরিকো ফার্মি, ফার্মি শব্দটা আবার একটা জিনিসের এককও। খুব ছোট দৈর্ঘ্য মাপতে গেলে ফার্মি ব্যবহার করা হয়। পরমাণুর ব্যাস বা পরমাণু নিউক্লিয়াসের ব্যাস এগুলো মাপতে গেলে যে দৈর্ঘ্যটা ব্যবহার করা হয়, যে এককটা ব্যবহার করা হয় দৈর্ঘ্যের, সেটা হচ্ছে ফার্মি। ফার্মি তাহলে খুবই ছোট দৈর্ঘ্য মাপতে, বিশেষত পরমাণুর ব্যাস বা নিউক্লিয়াসের পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য ফার্মি এককটা ব্যবহার করা হয়। তো আমাদের এখানে অ্যান্সার কিন্তু ফার্মি নয়, এখানে অ্যান্সার হচ্ছে জোহান্স কেপলার। কেপলার গ্রহের গতি সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন। বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটরকে আবিষ্কার করে না মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন। শুধু বৈদ্যুতিক মোটর নয়, ডায়নামো তার আবিষ্কার। ডায়নামো বা জেনারেটর, এটা কিন্তু এই মাইকেল ফ্যারাডেরই আবিষ্কার। বৈদ্যুতিক মোটর এবং জেনারেটর বা ডায়নামো, এটা হচ্ছে মাইকেল ফ্যারাডের আবিষ্কার। ডায়নামো জেনারেটর কিন্তু এক জিনিস নয়, অনেকটা একেবারে আলাদাও আছে। পারমাণবিক চুল্লিকে আবিষ্কার করেন, আমরা একটু আগেই বলছিলাম যে পরমাণু ভেঙে যে শক্তি পাওয়া যায়, পারমাণবিক শক্তি, তার সাহায্যে বিদ্যুৎ তৈরি করার জন্য একটা চুল্লি দরকার, পারমাণবিক চুল্লি বলা হয় যাকে। তো এই পারমাণবিক চুল্লি আবিষ্কার করেন এনরিকো ফার্মি। এনরিকো ফার্মি আমাদের কোশ্চেনের আনসার হবে আপেক্ষিকতাবাদ। পৃথিবী বিখ্যাত আপেক্ষিকতাবাদ মতবাদ, আপেক্ষিকতাবাদ তত্ত্ব আলবার্ট আইনস্টাইনের আবিষ্কার। এই আপেক্ষিকতাবাদের দুটো তত্ত্ব আছে। একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আপেক্ষিকতাবাদ মানে হচ্ছে রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ। সাধারণ আপেক্ষিকতাবাদ সাধারণ আপেক্ষিকতাবাদ একটা, আর একটা বিশেষ আপেক্ষিকতাবাদ। এই দুটো মতবাদ। তো প্রথম যেটা আবিষ্কার করেন আইনস্টাইন সেটা হচ্ছে সাধারণ আপেক্ষিকতাবাদ। সাধারণ আপেক্ষিকতাবাদ বলা হয়ে থাকে যে দুনিয়ার সবথেকে বড় আবিষ্কার, বিশাল বড় একটা আবিষ্কার হচ্ছে সাধারণ আপেক্ষিকতাবাদ। তো অনেকটা গল্প আছে, একটা গল্পে পড়ে আসি। সাধারণ আপেক্ষিকতাবাদে কি আছে না ই সমান mc স্কয়ার বলে একটা সূত্র আছে।
ই সমান এমসি স্কোয়ার। বহুবার পরীক্ষায় এসেছে যে সূত্রটা কার আবিষ্কার, বা এখানে ই বলতে কি বোঝায়, এম বলতে কি বোঝায়, বা সি স্কোয়ার মানে কি। ই সমান এমসি স্কোয়ার এটা হচ্ছে সাধারণ আপেক্ষিকতাবাদের একটা ফর্মুলা। বলা হয়ে থাকে এখনো পর্যন্ত আমরা যে আবিষ্কার করতে পেরেছি, আমরা বলতে এখনো পর্যন্ত মানব সভ্যতায় সবথেকে বড় যে জিনিসগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে সবথেকে সেরা আবিষ্কার হচ্ছে মাত্র 3 অক্ষরের একটা ফর্মুলা। ফর্মুলাটা কি? ফর্মুলায় বলা হচ্ছে যে পদার্থ আর শক্তি একই জিনিস, পদার্থকে শক্তিতে বা শক্তিকে পদার্থে রূপান্তর করা সম্ভব। পদার্থ হচ্ছে শক্তির জমাটবদ্ধ রূপ, মানে আমরা যে আমাদের চোখের সামনে বিভিন্ন পদার্থ, ইটকাঠ, পাথর, বালি যা দেখতে পাচ্ছি এগুলো আসলে শক্তিরই একটা ভিন্ন রূপ। জমাট বাঁধা শক্তির একটা রূপ হচ্ছে পদার্থ। পদার্থকে শক্তিতে রূপান্তর করা সম্ভব, যদিও প্রযুক্তির অভাবে সব কিছু সম্ভব নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হয়েছি পদার্থ থেকে শক্তি বার করে নিতে। যেমন তোমার ইউরেনিয়াম বোমা বানানো হয়, বিপুল পরিমাণ শক্তির মুক্তি ঘটে সেখানে। আবার তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এগুলো থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় পরমাণুকে ভেঙে। পরমাণুকে ভাঙলে বিশাল পরিমাণ শক্তির মুক্তি ঘটে। 1 গ্রাম একটা ইউরেনিয়াম, মাত্র 1 গ্রাম, 1 গ্রাম ইউরেনিয়ামকে যদি ভাঙা হয়, পুরোপুরিভাবে বিনাশ করে ফেলা হয়, তাহলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে 10,000 টন কয়লা পোড়ালে সেই পরিমাণ শক্তি পাওয়া যাবে। মানে 1 গ্রাম, মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম। ইউরেনিয়াম খুব ভারী একটা পদার্থ, খুব ছোট, একটুখানি এই পেনের মাথাটুকু হবে হয়তো, এইটুকু সাইজের একটা ইউরেনিয়াম। ইউরেনিয়াম প্রচণ্ড ভারী, সেজন্য খুব ছোট হবে, কারণ ইউরেনিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার, ইউরেনিয়ামের ভর সংখ্যা দুটো আছে, একটা আছে 235 আর একটা 238 আছে, দুটো আইসোটোপ আছে। 235 একটা ভর সংখ্যা, মানে বিরাট ভর সংখ্যা, তাই না? সোনা, রূপা, লোহা, প্লাটিনাম এগুলোর থেকে অনেক বেশি ভারী ইউরেনিয়াম। তো মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম যদি পোড়ানো হয়, ভাঙা হয় পারমাণবিক চুল্লিতে, তার থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তা হচ্ছে 10,000 টন কয়লা পোড়ালে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তাই। 10,000 টন, কোথায় গ্রাম আর কোথায় টন? 10,000 টন কয়লা পোড়ালে যে পরিমাণ বিদ্যুৎ বা তাপ শক্তি পাওয়া যাবে তা হচ্ছে 1 গ্রাম ইউরেনিয়ামের সমান। ভাবা যায় কি বিপুল পরিমাণ শক্তি পদার্থের মধ্যে জমা থাকতে পারে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এখানে ই, এম, সি স্কোয়ার এগুলো কি একটু দেখে নিই। তো ই মানে হচ্ছে এনার্জি, ই মানে এনার্জি বা শক্তি। এম মানে হচ্ছে ম্যাস, ম্যাস মানে পদার্থের ভর। আর সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, সি বলতে এটা কনস্ট্যান্টকে বোঝায়। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, তাকে কনস্ট্যান্ট বলা হয়ে থাকে। তো এখানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত হয় না, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলোর গতিবেগ কোথাও চেঞ্জ হয় না, আলোর গতিবেগ ধ্রুবক, সবসময় একই থাকে। সারা তোমার মহাবিশ্বের সব জায়গাতে আলোর গতিবেগ একদম ফিক্সড, একই থাকবে, পরিবর্তন কোথাও হয় না, আলোর গতিবেগ সব জায়গাতে একই হয়ে থাকে, তাই একে ধ্রুবক রাশি বলে মানা হয়। তো সেই আলোর গতিবেগটা এখানে সি দ্বারা প্রকাশ করা হয়। সি শব্দটার অর্থ হচ্ছে, অর্থ বলতে পুরো নাম হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ঠিক আছে? শূন্য মাধ্যমে আলোর গতিবেগের স্কোয়ার। তাহলে ই সমান এমসি স্কোয়ার মানে কি দাঁড়ালো না, পদার্থকে যদি বিনাশ করা হয়, পদার্থকে যদি ধ্বংস করে ফেলা হয়, তাহলে বিপুল পরিমাণ শক্তির মুক্তি ঘটবে। এই ফর্মুলাটা দুনিয়ার সব থেকে বড় আবিষ্কার কেন বলছি? কারণ হচ্ছে এর আগে এত বড় একটা কথা কেউ মাত্র 3টা অক্ষরের মধ্যে সাজাতে পারেনি। আইনস্টাইন পেরেছিলেন, কারণ মাথাতেই ধারণাটাই আসেনি যে পদার্থ আর শক্তি একই জিনিস। এত বড় একটা বড় মাপের আবিষ্কার, এত বড় একটা কথাকে মাত্র এই 3টে অক্ষরের মধ্যে সাজানো বিরাট কঠিন ব্যাপার। এটা আইনস্টাইন বলেই পেরেছিলেন, মানে বিরাট একটা দুর্লভ প্রতিভা বলা যায়। তো প্রথম যখন এই সূত্রটা তিনি আবিষ্কার, তিনি পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিলেন না। আইনস্টাইন পড়াশোনায় খুবই সাধারণ মানের ছিলেন। অনেক গল্প আছে আইনস্টাইন সম্পর্কে। তো প্রথম তিনি যখন পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেন, তো তিনি পদার্থবিদ্যা আর হচ্ছে অঙ্ক বাদে তিনি একদিকে পদার্থবিদ ছিলেন, আবার একই সঙ্গে গণিতজ্ঞ ছিলেন। তো পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্যে তিনি যে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাতে তিনি ফেল করে যান, এন্ট্রান্স পরীক্ষায় পাস করতে পারেননি। পলিটেকনিক কলেজে সেই বছর তার ভর্তি হওয়াই হয়নি। পরের বছর তিনি ভর্তি হন, পরের বছর আবার প্রিপারেশন নিয়ে পরীক্ষায় কোনো মতে জীববিদ্যা বা অন্যান্য বিষয়গুলো পাস করেন। পদার্থবিদ্যা আর ম্যাথে তিনি খুব ভালো ছিলেন, কিন্তু অন্যান্য বিষয় তার মাথায় ঢুকতোই না। তো যাই হোক, পলিটেকনিক পাস করে তিনি সেই কলেজে পিএইচডি করেন।
পিএইচডি করার সময় থিসিস পেপার জমা দিতে হয়, মানে গবেষণাপত্র বলে একটা পেপার তৈরি করতে হয়। থিসিস পেপার বলে যাকে। থিসিস পেপারটা সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব পরীক্ষা নিরীক্ষা থেকে তত্ত্বগুলো লেখা হয়ে থাকে থিওরি আকারে, যাকে থিসিস পেপার বলে। তো আইনস্টাইন যে থিসিস পেপার প্রথমে তার প্রফেসরের কাছে পিএইচডি পাওয়ার জন্য, ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য জমা দিয়েছিলেন, তাতে মাত্র 2টো পেপার ছিল, মানে 2টো কাগজ ছিল, 2টো পেজ ছিল। 2টো পেজ তিনি জমা দিয়েছিলেন প্রফেসরের কাছে ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য। তো প্রফেসর সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মাত্র 2 পেজের গবেষণাপত্র, 200-300 পাতা লাগে গবেষণাপত্র থিসিস পেপার রেডি করতে, আর তুমি মাত্র 2টো পেজ নিয়ে এসছো। বকাঝকা করে তাকে তাড়িয়ে দেয়, জমায় নেয়নি থিসিস পেপার। তো তিনি বাড়িতে এসে তো হতাশ। তিনি যে বিষয়টা আবিষ্কার করেছেন, যে বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করে থিসিস পেপার রেডি করেছেন, তাতে 2 পাতায় অনেক, 2 পাতার বেশি কোনোভাবেই লাগা সম্ভব নয়। তো 2 পাতা তো জমা নিল না। পরে কী করলো, সেটা একটু বাড়ি টাড়ি উদাহরণ জুড়ে দিয়ে একটু ব্যাখ্যা করে বিস্তৃতভাবে 5 পাতা রেডি করলেন। 2 পাতা থেকে 5 পাতা। 5 পাতা জমা দিতে গেলেন, 5 পাতাও জমা নেয় না, কারণ 5 পাতা নিতে তার অভ্যস্ত নন তিনি। থিসিস পেপার মানে 100, 200, 300 পাতা হবে, অনেক পেজ থাকবে, অনেক কিছু লেখা থাকবে, তবেই তো নতুন কিছু আবিষ্কার হবে বলা যাবে। তো 5 পাতাও তিনি নিতে অস্বীকার করেন, বকাঝকা করেন, অপমান করেন। তো আইনস্টাইন বললেন যে স্যার আপনি একটুখানি পড়ে দেখুন পেপারটা, তাহলে বুঝতে পারবেন। আমি যে বিষয় নিয়ে কাজটা করেছি সেটা 5 পাতা অনেক বড় হয়ে গেছে, 5 পাতার বেশি কোনোভাবেই সম্ভব নয়, আপনি প্লিজ একটু দয়া করে পড়ে দেখুন। তো যখন তিনি দেখলেন, তখন বুঝতে পারলেন যে কি আবিষ্কার করেছে, যা দুনিয়ার মানুষ কোনো বিজ্ঞানী ভাবতেই পারেনি, সেই বিষয়টা তিনি মাত্রই 5 পাতার মধ্যে সাজিয়ে ফেলেছেন, যা মানুষের কল্পনাতেই আসেনি। এত বড় একটা বিষয়, সম্পূর্ণ নতুন একটা কথা তিনি এই সাধারণ আপেক্ষিকতাবাদে প্রকাশ করলেন। বিরাট বড় আবিষ্কার নিঃসন্দেহে। নোবেল কমিটির কাছে পাঠানো হলো আবিষ্কারটা, সম্পূর্ণ নতুন ভিন্ন একটা বিষয়, যা এতদিন পর্যন্ত মানুষের মাথাতেই আসেনি, কল্পনাতেই আসেনি। এরকম একটা কথা তিনি বললেন, পদার্থ শক্তি একই জিনিস, পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায়, পদার্থ হচ্ছে শক্তির জমাটবদ্ধ রূপ, পদার্থকে ধ্বংস করলে বিপুল পরিমাণ শক্তির মুক্তি ঘটে। এই সকল তথ্যই তাদের দেওয়া ছিল। নোবেল কমিটিও ঠিকমতো বুঝতে পারল না, প্রমাণ তো দূরের কথা। মানে তিনি খাতায় কলমে যে বিষয়টা ক্যালকুলেশন করে আবিষ্কার করেছেন, আইনস্টাইনের গবেষণা করার জন্য কোনো পরীক্ষাগার, ল্যাবরেটরি কিছু লাগতো না। একটা পেন্সিল, একটা সাদা পেজ, সাদা কাগজ, এটুকু হলেই তার গবেষণা কমপ্লিট হয়ে যেত। তিনি বলতেন যে একটা পেন্সিল আর একটা কাগজই হচ্ছে তার গবেষণাগার। তার কাগজগুলো কি? কাগজগুলো হচ্ছে তিনি একটা পেটেন্ট কোম্পানিতে ক্লার্কের কাজ করতেন। সেই কোম্পানিতে বিভিন্ন টাইপের মানে কাগজ পড়ে থাকতো, বাতিল কাগজ, সেইগুলোর উপরেই তিনি গবেষণা করতেন। বা অনেক সময় বাড়িতে চিঠিপত্র আসতো, সেই চিঠির পিছনেই তিনি অঙ্ক কষতেন। মানে তার গবেষণার বিষয় হচ্ছে শুধু অঙ্ক কষাকষি, আর কিছু না। কোনো ল্যাব লাগবে না, যন্ত্রপাতি লাগবে না, পরীক্ষাগার দরকার পড়ে না, খাতা কলমই হচ্ছে গবেষণাগার। খাতায় কলমেই তিনি কোনো পেন্সিল আর কাগজ দিয়েই দুনিয়া বদলানো সূত্র আবিষ্কার করে ফেলেছেন, ক্লার্কের কাজ করে। তো নোবেল কমিটি তো বুঝতে পারলো না, প্রমাণ তো করতেই পারলো না, সেই জন্য নোবেল তিনি পেলেন না, নোবেল দেওয়া হয়নি। পরবর্তীকালে কিন্তু তার কথাগুলো, তার এই মতবাদে যে কথাগুলো বলা ছিল এই থিওরিতে, সেগুলো পরবর্তীকালে আবিষ্কার হয়, প্রমাণ হয়, এমনকি সুপার কম্পিউটারের সাহায্যে সেগুলো প্রমাণ করা হয়। কিছুদিন আগেই প্রমাণ হয়েছে কিছু তত্ত্ব তার। প্রথমে নোবেল কমিটি বুঝতেই পারেনি, শুধু নোবেল কমিটি নয়, বিশ্বে বড় বড় বিজ্ঞানীরাও ভাবতে পারেনি বা ক্লিয়ার বুঝতে পারেনি যে এত বড় কথা এর মধ্যে বলা আছে। তো যাই হোক, এটা অনেক বড় আবিষ্কার হলো, তাই কিন্তু নোবেল দেওয়া হয়নি এই বিষয়ের ওপর। তিনি নোবেল পান অন্য একটা টপিকের ওপরে, সে টপিকটা আছে, আমরা পরে দেখব। তো এখানে আমাদের তো এই সাধারণ আপেক্ষিকতাবাদের মধ্যে এই ফর্মুলাটা আছে। এই ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন অনেকবার অনেক পরীক্ষাতে দিয়েছে, একটু খেয়াল রাখতে হবে। E = mc², এটা আইনস্টাইনের একটা সূত্র, এটা আছে সাধারণ আপেক্ষিকতাবাদে। এখানে E মানে হচ্ছে এনার্জি, M মানে হচ্ছে পদার্থের ভর, আর C মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এই সূত্রটার উপর নির্ভর করে কিন্তু পরমাণু বোমা আবিষ্কার হয়েছে। পরমাণু বোমা, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেন।
আইনস্টাইনের এই ফর্মুলার উপর বেস করেই কিন্তু তোমার পরমাণু বোমাটা আবিষ্কার হয়। আইনস্টাইন কিন্তু বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন না, কিন্তু অনেকে বলে থাকেন যে তিনি বোমা আবিষ্কার করেন। আসলে তিনি বোমা তৈরি কোনো গবেষণা কার্যের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু তার এই ফর্মুলার উপর বেস করেই তো বোমা তৈরি হয়। গোটা দুনিয়া চলছে বলা যায় ফর্মুলার উপর নির্ভর করেই। তো এটার উপর বেস করে বিরাট ক্ষমতাশালী পরমাণু বোমাও তৈরি করা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তাহলে আমাদের এখানে আলোক তড়িৎ ক্রিয়া, আপেক্ষিকতাবাদে এত বড় একটা আবিষ্কার করার পরেও যখন তিনি নোবেল পেলেন না, তখন তিনি আবার অন্য একটা বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। নোবেল কমিটি বুঝতেই পারেনি, প্রমাণ করতে পারেনি, পরীক্ষা করে দেখাতে পারেনি, তাই নোবেল দেওয়া হয়নি। তারা বুঝতে পেরেছিলেন এটা অনেক বড় আবিষ্কার, অদূর ভবিষ্যতে যখন প্রমাণ হবে তখন আমরা বুঝতে পারবো। প্রমাণ না করা গেলে তো আর নোবেল কমিটি পুরস্কার দিতে পারে না, তাই না? তো তারপরে তিনি যে বিষয় নিয়ে গবেষণা করেন সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, চুম্বকের উপর আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়ার উপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান। তাহলে কে? তিনি বলতে এখানে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়াতে নোবেল পান, এবং এই আবিষ্কারটা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের আবিষ্কার। এই কোশ্চেনটাও এসেছে অনেক পরীক্ষায়। আলোক তড়িৎ ক্রিয়া আইনস্টাইন আবিষ্কার করেন এবং নোবেলও পান এই বিষয়ে। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কার আবিষ্কার? তড়িৎ চুম্বকীয় তত্ত্ব মাইকেল ফ্যারাডের আবিষ্কার। বৈদ্যুতিক মোটর বা ডায়নামো জেনারেটর, বৈদ্যুতিক মোটর যেটা, সেটা তড়িৎ চুম্বকের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। তো মাইকেল ফ্যারাডেই তো আবিষ্কার করেন বৈদ্যুতিক মোটর। তো এই তড়িৎ চুম্বকীয় তত্ত্বটা মাইকেল ফ্যারাডেরই আবিষ্কার। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। আইজাক নিউটনের অনেকগুলো আবিষ্কার আছে, তার মধ্যে একটা হচ্ছে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রটা কি না, মহাকাশের প্রতিটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের জন্যই অপেক্ষাকৃত ছোট বস্তুটা বড় কোনো বস্তু চারিদিকে ঘুরতে থাকে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে কেন ঘোরে? পৃথিবী সূর্যকে আকর্ষণ করে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করে। এদের আকর্ষণ বলের জন্যই পৃথিবীর আকর্ষণ, এই সূর্যের আকর্ষণ যেহেতু অনেক বেশি, তাই সূর্যের চারিদিকে পৃথিবী পাক খায়। তো মহাকাশে দুটো ভিন্ন জ্যোতিষ্ক বা ভিন্ন বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বল, তাকে মহাকর্ষ বল বলা হয় থাকে। আর এই মহাকর্ষ সূত্রটা নিউটন আবিষ্কার করেন। নিউটনের আর একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে গতিসূত্র। গতিসূত্র, তিনটে গতিসূত্র আছে। গতিসূত্র 1, গতিসূত্র 2, গতিসূত্র 3 আছে। তা নিউটন এই গতিসূত্রগুলো আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র নামে চিনি। ওই সূত্রগুলো পরে অন্য টপিকে আমরা আলোচনা করব, তখন বলে দেব, ঠিক আছে? নিউটন এই গতিসূত্রটা বিরাট আলোচিত একটা বিষয়, বহুবার বহু পরীক্ষাতে কোশ্চেন এসছে। এটা পরে আমরা ভালো করে ডিটেলসে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে নিউটন ক্যালকুলাস বলে একটা গণিত বিদ্যার শাখা সৃষ্টি করেন। ক্যালকুলাস শাখাটার নাম হচ্ছে ক্যালকুলাস, বাংলাতে বলা হয় কলন বিদ্যা। কলন বিদ্যা 11-এর একটা চ্যাপ্টার অঙ্কের, এটা অঙ্কের চ্যাপ্টার। নিউটন কিন্তু পদার্থবিদ ছিলেন, আবার গণিতজ্ঞ ছিলেন। এই ক্যালকুলাস শাখার জন্মদাতা বা জনক বলা হয় আইজাক নিউটনকে। নিউটনের লেখা একটা বই ছিল, বইটার নাম হচ্ছে দি প্রিন্সিপিয়া। দি প্রিন্সিপিয়া, এটা হচ্ছে নিউটনের লেখা বই। এই বইতে গতিসূত্র বা তোমার ক্যালকুলাস এই জিনিসগুলো আছে। দি প্রিন্সিপিয়া, প্রিন্সিপিয়া বইটা যখন লেখা হয় না, তখন প্রথমবার যে কাগজগুলোতে তিনি লিখেছিলেন গবেষণাপত্র, সেই কাগজগুলো তারই একটা পোষা কুকুর নষ্ট করে দিয়েছে। কুকুর না বিড়াল, ডায়মন্ড নাম ছিল। কুকুর কি বিড়াল খেয়াল নেই, তো যাই হোক হবে বিড়াল বা কুকুরই হবে হয়তো। তার প্রিয় একটা কুকুর ছিল, কুকুরটার নাম ছিল ডায়মন্ড। তো সেই ডায়মন্ড গবেষণাপত্রগুলোকে পুড়িয়ে ফেলেছিল। একটা ল্যাম্প উল্টে দিয়ে গবেষণাপত্রগুলোকে পুরো পুড়িয়ে ফেলেছিল। একটা তোমার গল্প আছে, গল্প বলতে পড়া আছে, কোনো ক্লাসে হয়তো এই টপিকটা আছে, দেখবে। তো যাই হোক, মহাকর্ষ সূত্র আইজাক নিউটনের আবিষ্কার।
তড়িৎ কোষ কে আবিষ্কার করে? তড়িৎ কোষ হচ্ছে আলেকজান্ডার ভোল্টা। আলেকজান্ডার ভোল্টা তড়িৎ কোষ আবিষ্কার করেন। তড়িৎ কোষ জিনিসটা কি? তড়িৎ কোষ মানে আসলে ব্যাটারি। এই তড়িৎ কোষ দু রকমের হয়, একটা হচ্ছে নির্জল কোষ, যার মধ্যে কোনো জল থাকবে না, নির্জল তাই, আর একটা হচ্ছে সজল কোষ বা জল থাকে যার মধ্যে। দু রকমের। তো নির্জল কোষ মানে যে ব্যাটারিগুলোর মধ্যে কোনো জল থাকবে না কিন্তু বিদ্যুৎ তৈরি হবে। এই তড়িৎ কোষই কিন্তু দুনিয়া বদলে দিয়েছে। তড়িৎ কোষ আবিষ্কার হয়েছে বলেই এই মোবাইল ব্যাটারি, টর্চ লাইট এগুলো তৈরি হয়েছে। মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা এক ধরনের নির্জল কোষ, তড়িৎ কোষ। টর্চ লাইটে যে ব্যাটারিগুলো থাকে বা ঘড়িতে বা বিভিন্ন যন্ত্রে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, সমস্ত ব্যাটারি হচ্ছে তড়িৎ কোষ। এবং যদি জল যদি না থাকে তাহলে হবে নির্জল কোষ। টর্চ লাইটের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি এগুলো হচ্ছে নির্জল কোষ। আর জল থাকে যেগুলো, মানে আমরা অ্যাসিড বলি যাকে, অ্যাসিড থাকে যেগুলোর মধ্যে, তাকে বলে সজল কোষ। যেমন মাইক বা তোমার বক্স চালানোর জন্য এক ধরনের ব্যাটারি ভাড়া করে আনা হয় না, টোটো গাড়ির ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে জল ভরা হয়, জল চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে। জল মানে জলের সঙ্গে অ্যাসিড মেশানো থাকে, সালফিউরিক অ্যাসিড। তো জল আছে বলে এগুলোকে সজল কোষ বলা হয়। ঠিক আছে? এই তড়িৎ কোষ আবিষ্কার করেন আলেকজান্ডার ভোল্টা। আর এই জন্যই আমরা রাতের অন্ধকারেও টর্চ লাইট জ্বালাতে পারি, মোবাইল চালাতে পারি, বিভিন্ন যন্ত্র সরাসরি বিদ্যুৎ ছাড়াও চালাতে পারি। অনুবাদ বা অনুর ধারণা দেন প্রথম অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো প্রথম অনুর ধারণা দেন। পরমাণু তো আমরা জানি, পরমাণু জন ডাল্টন, রাদারফোর্ড তারা আবিষ্কার করেছিলেন। তো অণু তো আছে, অণু পরমাণু কিন্তু এক জিনিস নয়। একটা অণুর মধ্যে অনেকগুলো পরমাণু থাকতে পারে, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, অণু যুক্ত হয়ে পরমাণু তৈরি করে। তো যাই হোক, এই অনুবাদ তত্ত্বটা অ্যাভোগাড্রোর আবিষ্কার। অ্যাভোগাড্রোর একটা সংখ্যা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যার মান অনেক পরীক্ষা দেয়। সংখ্যাটা কি? অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান। আগের পুরোনো বইগুলোতে দেখবে 6.23 থাকে, এখানে 6.023 ইন্টু 10⁻23 থাকে। কিন্তু এখনকার সব বইতেই 6.022 ইন্টু 10⁻23 আছে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ উষ্ণতায় 1 গ্রাম আয়তন যে কোনো গ্যাসের মধ্যে টোটাল এতগুলো অণু থাকবে। 1 গ্রাম আয়তন ভরের কোনো গ্যাসের মধ্যে ওই গ্যাসের টোটাল এত সংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর এই পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার হয়। সেটা যে কোনো গ্যাস হতে পারে, তোমার কার্বন ডাইঅক্সাইড হতে পারে, হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, বন্য যে কোনো আদর্শ গ্যাস হতে পারে। তো আদর্শ গ্যাসে মানে যে কোনো গ্যাসেরই আর কি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ উষ্ণতায় নির্দিষ্ট ভরের 1 গ্রাম আয়তন কোনো গ্যাসের আয়তন, 1 গ্রাম পরিমাণ কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, এবং তার মধ্যে অণুর সংখ্যা থাকবে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো গ্যাসের অণু থাকবে। ওই গ্যাসের, ওই পদার্থের অণুর সংখ্যা হচ্ছে এতগুলো, আর গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এগুলো, এটা যে কোনো গ্যাসেই হবে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা হচ্ছে বাস্তব সত্য। আর এই কথাটাই হচ্ছে অ্যাভোগাড্রোর অনুবাদ। সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে অনেক পরীক্ষায় কোশ্চেন এসেছে আগে। কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম পরমাণুর কথা বলেছিলেন? তো ভারতীয় বিজ্ঞানী কনাদ প্রথম পরমাণুর কথা বলেন। পরমাণু কথাটা তিনি বলেননি, পরমাণুর ধারণা দিয়েছিলেন। একটা পদার্থের অতি ক্ষুদ্র কণা যার মধ্যে পদার্থের সব ধর্ম বজায় থাকে তাকেই তো পরমাণু বলা হয়ে থাকে। তো এই পরমাণু ধারণা দিয়েছিলেন প্রথম কনাদ, ভারতীয় বিজ্ঞানী, সেই প্রাচীন যুগে, যীশুখ্রিস্টের জন্মের আগে কনাদই প্রথম পরমাণু ধারণা দেন। বোস সংখ্যায়ন তত্ত্ব কার আবিষ্কার? বোস আছে, তার মানে অবশ্যই সত্যেন্দ্রনাথ বসু হবে এখানে। বোস সংখ্যায়ন তত্ত্ব, সত্যেন্দ্রনাথ বসু একজন বিখ্যাত প্রসিদ্ধ বাঙালি ছিলেন, পদার্থবিদ। সত্যেন্দ্রনাথ বসু একটা গবেষণাপত্র তৈরি করেন, দিয়ে সেই গবেষণাপত্রটা আইনস্টাইনের কাছে পাঠিয়েছিলেন।
আইনস্টাইন তৎক্ষণাৎ দেখে বুঝতে পারেন যে এটা অনেক বড় মাপের একটা আবিষ্কার বা বড় মাপের একটা তোমার কি করব তত্ত্ব, তাই তিনি সেটা পেপারে প্রকাশ করার ব্যবস্থা করে দেন এবং তার সঙ্গে আলবার্ট আইনস্টাইনের নামটাও জুড়ে যায়, যাকে বোস আইনস্টাইন সংখ্যা বলা হয় থাকে। তাহলে বোস আইনস্টাইন সংখ্যা তত্ত্ব, এটা আবিষ্কারটা কিন্তু সত্যেন্দ্রনাথ বসুরই ছিল, কিন্তু প্রকাশ করতে যেহেতু আইনস্টাইন সাহায্য করেছিলেন তাই দুজনের নামই দেওয়া আছে, বোস সংখ্যায়ন তত্ত্ব বা বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব বলা হয় থাকে। তোমার আবার এনার নাম অনুসারে বোসন কণা আবিষ্কার হয়েছে পরবর্তীকালে। বোসন কণা হচ্ছে পদার্থে এক অতি ক্ষুদ্র কণা, যে কণাগুলো আবার অনেক টাইপের হতে পারে, তো সেটা অন্য বিষয়। তো এখানে আমাদের বোস সংখ্যায়ন তত্ত্ব সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কার। সত্যেন্দ্রনাথ বসু প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়তেন তিনি। তো তোমার এই সত্যেন্দ্রনাথ বসু জগদীশচন্দ্র বসুর কাছে বা প্রফুল্লচন্দ্র রায়ের কাছে ক্লাস করেছেন। প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশচন্দ্র বসু যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সেই সময় সত্যেন্দ্রনাথ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বলা হয়ে থাকে যে সত্যেন্দ্রনাথ বসুই নাকি প্রথম অঙ্কে 100-র মধ্যে 110 পেয়েছিলেন, 100-র মধ্যে 110 পেয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি, কখনো হয়তো ঘটবেও না। তিনি একমাত্র ব্যক্তি যিনি 100-র মধ্যে 110 পেয়েছিলেন। সবকটা অঙ্ক তিনি সমাধান করেছিলেন এবং 2-3টে এক্সট্রা নিয়মে সমাধান করেছিলেন। এক্সট্রা কোশ্চেন যেগুলো দেওয়া ছিল অথবা বা এক্সট্রা কোশ্চেন যেগুলো থাকে সবগুলোই তিনি সমাধান করেছিলেন সঠিকভাবে এবং 2-3টে আলাদা আলাদা বিকল্প পদ্ধতিতে। সেই জন্যে তার প্রফেসর বা তার যে টিচার ছিলেন তিনি খুশি হয়ে 100-র মধ্যে 110 দিয়েছিলেন। পরমাণুবাদ তত্ত্ব কার আবিষ্কার? এটা নিয়ে তো আমরা খুব আলোচনা করলাম। এটা হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন হচ্ছে পরমাণুবাদ তত্ত্বের আবিষ্কারক এবং পরমাণুবাদ তত্ত্বের জনক হচ্ছে জন ডাল্টন। ক্যাসকেড তত্ত্ব, ক্যাসকেড তত্ত্বটা কি? ক্যাসকেড তত্ত্ব হচ্ছে মহাজাগতিক যে রশ্মিগুলো, মহাজাগতিক রশ্মিগুলো পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতেও এসে থাকে বিভিন্ন ধরনের রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, কসমিক রে, বিভিন্ন ধরনের রেডিয়েশন। এই সম্পর্কে যে মতবাদ বা যে তত্ত্ব সেটা হচ্ছে ক্যাসকেড তত্ত্ব। এই ক্যাসকেড তত্ত্ব কে আবিষ্কার করে? না, ক্যাসকেড তত্ত্ব দুজন মিলেমিশে একসাথে আবিষ্কার করে। একজন হচ্ছে ওয়াল্টার হাইটলার আর একটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এই দুজন মিলে এই ক্যাসকেড তত্ত্ব আবিষ্কার করেন। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? ERB দুটোই তো হচ্ছে, তাই অপশন ডিটা অ্যান্সার নিতে হবে। অপশন ডি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এই হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের যে পরমাণু প্রকল্প, পরমাণু বোমা গবেষণা, তার সঙ্গে জড়িত ছিলেন। ভারতের পরমাণু বোমার জনক বলা হয় তাকে হোমি জাহাঙ্গীর ভাবাকে। ঠিক আছে, অ্যান্সার অপশন ডি হলো। থিওরি অফ থার্মাল আয়নাইজেশন কে আবিষ্কার করেন? না, এটা হচ্ছে মেঘনাথ সাহা। থিওরি অফ থার্মাল আয়নাইজেশন মেঘনাথ সাহার আবিষ্কার। মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করে? মার্কিউরাস নাইট্রাইট এক ধরনের রাসায়নিক উপাদান, এটা আবিষ্কার করে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় একজন ভারতীয় রসায়ন বিজ্ঞানী। ভারতীয় রসায়নবিদ্যার জনক বলা যায় তাকে, বলা হয়ে থাকে ভারতীয় রসায়নবিদ্যার জনক। তো এই প্রফুল্লচন্দ্র রায়ের নাম অনুসারে আমাদের পশ্চিমবঙ্গে একটা গবেষণাগার আছে কলকাতায়। গবেষণাগারটার নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যালস। গবেষণাগারের নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যালস। বেঙ্গল কেমিক্যালস বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে গবেষণা করা হয়। এখানে একটা বড় ল্যাব, ভারতের বিখ্যাত গবেষণাগারগুলোর মধ্যে একটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালস। তো এখান থেকে টিকাও আবিষ্কার হয়েছে অনেকগুলো। কিছুদিন আগে যে করোনা হলো না, করোনা যে ভ্যাকসিন, হিউজ পরিমাণ ভ্যাকসিন এই বেঙ্গল কেমিক্যালস থেকে মানে প্রোডাকশন করা হতো। বেঙ্গল কেমিক্যাল বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান, ভ্যাকসিন বা ঔষধ এগুলো তারা প্রোডাকশন করে থাকে। একটা বিরাট বড় গবেষণাগার। এটা তৈরি করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যালস। কালাজ্বরের ঔষধ ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন? না, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ঔষধটার নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। সূর্য স্থির এবং তা ঘোরে না। সূর্য স্থির
সূর্য ঘোরে না, এটা প্রথম ঘোষণা করেন ভারতের একজন বিজ্ঞানী। এখানে ভারতের কে আছে? দুজন আছে, এক হচ্ছে মেঘনাথ সাহা। মেঘনাথ সাহা তো পদার্থবিদ ছিলেন। তো অ্যান্সার হচ্ছে আমাদের আর্যভট্ট। আর্যভট্ট গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ ছিলেন। গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তিনি অবস্থান করতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন সভা ছিল। নবরত্ন সভার মধ্যে অনেকজন জ্ঞানীগুণী পণ্ডিত, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী। এই আর্যভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের বা গুপ্ত বংশের আরও অনেকের রাজসভাতে ছিলেন, কিন্তু তিনি নবরত্নের সদস্য ছিলেন না। নবরত্ন অন্য 9 জন ব্যক্তি ছিল। এই আর্যভট্ট বেশ কতগুলো জিনিস আবিষ্কার করেছেন। একটা হচ্ছে শূন্যের আবিষ্কার নাকি আর্যভট্ট করেছেন বলা হয়ে থাকে। শূন্যের আবিষ্কার, দশমিকের আবিষ্কার, এটা আর্যভট্টের আবিষ্কার। তাছাড়া বলা হয়ে থাকে বিভিন্ন সংখ্যা ওই যুগে আবিষ্কার হয়, কিন্তু কে যে আবিষ্কার করেছে সেগুলো নিয়ে অনেক তোমার কনফিউশন আছে। তো যাই হোক, শূন্য এবং দশমিক এই দুটো জিনিসই হচ্ছে আর্যভট্টের আবিষ্কার। আর আর্যভট্টই প্রথম বলেছিলেন যে সূর্য স্থির এবং তা ঘোরে না। কত বছর আগে? না বহুত আগে। কত সাল? না ধরো আজকে থেকে 2024 সাল, তো 1700 বছরের আগে। এই 1700, হ্যাঁ 1700 বছর আগে গুপ্ত বংশ, মানে 1700 সালের দিকেই, 1700 বছর আগে, ওই 350 সাল গুপ্ত বংশ শুরু হয় 320 খ্রিস্টাব্দ থেকে। গুপ্ত বংশ 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়, 350 বা 360 সাল ওই দশকের দিকে আর্যভট্ট এই জিনিসগুলো আবিষ্কার করেছিলেন। বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ। পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তা কে ঘোষণা করেন প্রথম? দেখো, বহু বছর ধরেই বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বা ধর্মযাজক বা ধর্মীয় অনুশাসন যারা পরিচালনা করেন তাদের মধ্যে, মানুষের মধ্যেও তারাই আসলে এই ধারণা ঢুকিয়েছিল। একটা ধারণা ছিল যে সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘোরে। একদম ভুল মতবাদ। এই ভুল মতবাদটাকেই সত্য বলে প্রকাশ করার ক্ষমতা কারো ছিল না। কেউ যদি বলতো যে সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘোরে, তাহলে তার কথা কেউ শুনতোই না, তাকে অত্যাচার করা হতো, মারা হতো, এরকম অনেক ঘটনা ঘটেছে। সম্ভবত নামটা মনে নেই আমার, একজন বিজ্ঞানী, তিনি প্রথম বলেছিলেন যে সূর্য স্থির, সূর্য ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো সেই জন্য তার উপরে অনেক অত্যাচার করা হয়েছিল, ধর্মযাজকরা তার উপরে অনেক অত্যাচার করেছিল, তাকে কারাগারে বন্দি করেছিল, এবং সে যাতে তার বক্তব্য ফিরিয়ে নেয় তার জন্য তাকে বহু ফোর্স করা হয়, প্রচুর অত্যাচার করা হয়। তারপরেও যখন সে তার বক্তব্য ফিরিয়ে নেয় না, তখন তার জিভ কেটে দেওয়া হয়। যে মুখে সে এই কথাটা বলেছিল সেই জিভটাই কেটে দেওয়া হয়েছিল। তো যাই হোক, সত্য কখনো তো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ পাবেই। তো পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এটা প্রথম প্রমাণ করেছিলেন, প্রথম প্রমাণ নয়, ঘোষণা করেছিলেন পিথাগোরাস। পিথাগোরাস প্রথম ঘোষণা করেন, এই কথাটা প্রথম ঘোষণা করেন পিথাগোরাস। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এটা আবিষ্কার করেন কে? আগের কোশ্চেনে আমরা দেখলাম যে ঘোষণা করেন পিথাগোরাস, আর আবিষ্কার করেন কোপার্নিকাস। কোপার্নিকাস আবিষ্কার করেন, ঘোষণা করেন পিথাগোরাস, আর প্রমাণ করেন গ্যালিলিও। প্রমাণ করেন গ্যালিলিও, ঘোষণা করেন পিথাগোরাস, আবিষ্কার করেন কোপার্নিকাস। সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে মতবাদ প্রমাণ করেন গ্যালিলিও। গ্যালিলিও প্রমাণ করেন। গ্যালিলিও দূরবীন যন্ত্রের সাহায্যে তিনি বেশ কতগুলো গ্রহ উপগ্রহ আবিষ্কার করেন এবং এই মতবাদটা প্রমাণ করেছিলেন। তড়িৎচুম্বকত্ব কার আবিষ্কার? তড়িৎচুম্বকত্ব অ্যাম্পিয়ারের আবিষ্কার। তড়িৎচুম্বকত্ব অ্যাম্পিয়ারের আবিষ্কার। এখানে দেখ ওয়েবার তড়িৎচুম্বক নিয়ে গবেষণা করেছে। এখানে অনেক সময় কনফিউশন হয় অনেকের, সেটা হচ্ছে ওয়েবার। ওয়েবার কি করেন? চুম্বকের আণবিক তত্ত্ব আবিষ্কার করেন। ওয়েবার চুম্বকের আণবিক তত্ত্ব, ফ্যারাডে হচ্ছে তড়িৎচুম্বক তত্ত্ব,
ফ্যারাডে তড়িৎচুম্বক তত্ত্ব, আর অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎচুম্বকত্ব। তিনটে কিন্তু কাছাকাছি জিনিস, তাই না? এই জন্য অনেকের কনফিউশন হয়। আবার আমি বলছি, ওয়েবার হচ্ছে চুম্বকের আণবিক তত্ত্ব, চুম্বকের আণবিক তত্ত্ব নিয়ে গবেষণা করেন বা আবিষ্কার করেন আণবিক তত্ত্ব, এটা হচ্ছে ওয়েবারের আবিষ্কার। আর অ্যাম্পিয়ার তো এই টপিকটা আমরা দেখতেই পাচ্ছি, তড়িৎচুম্বকত্ব অ্যাম্পিয়ার। আর ফ্যারাডে হচ্ছে তড়িৎচুম্বক তত্ত্ব, তড়িৎচুম্বক তত্ত্ব, এটা হচ্ছে তড়িৎচুম্বকত্ব। আর ফ্যারাডের বিষয়টা হচ্ছে তড়িৎচুম্বক তত্ত্ব, তড়িৎচুম্বক তত্ত্ব। কনফিউশন যেন না হয়। বিন্দু, রেখা, তল ইত্যাদি সম্পর্কে প্রথম ধারণা দেন প্লেটো। প্লেটো প্রথম বিন্দু, রেখা, তল এই জ্যামিতিক চিত্রগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কণিক জ্যামিতি কি আবিষ্কার করেন? কণিক জ্যামিতি আবিষ্কার করেন অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াস কণিক জ্যামিতি আবিষ্কার করেন। আর জ্যামিতিক জনক বলা হয় থাকে ইউক্লিডকে। ইউক্লিডকে বলা হয় জ্যামিতির জনক। ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক। ইউক্লিড, বানান ভুল লেখা হয়ে গেছে, ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক। আমাদের এটার অ্যান্সার হচ্ছে কণিক জ্যামিতি অ্যাপোলোনিয়াস। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করে? স্টিম ইঞ্জিন আবিষ্কার করে জেমস ওয়াট। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করে, জেমস ওয়াট। জর্জ স্টিফেনসনও একটা ইঞ্জিন আবিষ্কার করে, পরের কোশ্চেনে আমরা পাবো, দেখি। বাষ্পচালিত রেল ইঞ্জিন, এটা হচ্ছে জর্জ স্টিফেনসন। বাষ্পচালিত রেল ইঞ্জিন হলে জর্জ স্টিফেনসন হবে। দেখো মনে রাখবে কি করে, জেমস ওয়াট খুব ছোট নামটা, সিম্পল নাম। স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন নামটাও ছোট। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট হবে। স্টিম ইঞ্জিনে দুটো শব্দ আছে, স্টিম ইঞ্জিন। জেমস ওয়াটও দেখো দুটো শব্দ আছে, জেমস ওয়াট স্টিম ইঞ্জিন, এটা হচ্ছে জেমস ওয়াটের আবিষ্কার। আর এখানে দেখো বাষ্পচালিত রেল ইঞ্জিন, মানে নামটা অনেকটা বড়, তাই না? নামটা অনেকটা বড়। জর্জ স্টিফেনসন নামটাও বানানটা অনেকটা কঠিন। তার মানে যেটা নাম অনেক বড় কঠিন বানান সেটা হচ্ছে জর্জ স্টিফেনসন, আর যেটা খুব সিম্পল ছোট নাম দুই অক্ষরে সেটা হচ্ছে জেমস ওয়াট। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, আর বাষ্পচালিত রেল ইঞ্জিন হচ্ছে জর্জ স্টিফেনসন। নিরাপত্তা বাতি কি আবিষ্কার করে? নিরাপত্তা বাতি হচ্ছে হামফ্রে ডেভি। সেফটি ভ্যালভ বলা হয়ে থাকে কে? সেফটি ভ্যালভ বা নিরাপত্তা বাতি হামফ্রে ডেভির আবিষ্কার। কোথায় কাজে লাগে এই যন্ত্র? এটা কয়লা খনিতে কাজে লাগে। যে কোনো খনি থেকে যখন কোনো খনিজ পদার্থ উত্তোলন করা হয় তখন খনিতে দুর্ঘটনা ঘটতে পারে। খনির মধ্যে মিথেন গ্যাস থাকে, মিথেন গ্যাসে আগুন ধরে গিয়ে বিপর্যয় ঘটাতে পারে। তাই খনির মধ্যে এরকম বিপজ্জনক গ্যাস আছে কি না সেটা আগে পরীক্ষা করে দেখে নেওয়া হয়। দেখার যে যন্ত্রটা সেটা হচ্ছে নিরাপত্তা বাতি। এই যন্ত্র দিয়ে আগে পরীক্ষা করে দেখা হবে যে খনিটা নিরাপদ কিনা, তারপরে সেখানে খনন কাজ বা শ্রমিক নামানো হবে। হামফ্রে ডেভি আবিষ্কার করে নিরাপত্তা বাতি। তারপর হচ্ছে বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতি বলতে আমাদের এই যে বাল্ব, ইলেকট্রিক বাল্ব, এগুলোকে বলা হয় থাকে বৈদ্যুতিক বাতি। তো এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন খুবই প্রতিভাবান একজন বিজ্ঞানী। বলা হয় থাকে ইনি নাকি প্রায় 1200টা জিনিসের পেটেন্ট নিয়েছিলেন। 1200টা জিনিসের পেটেন্ট মানে 1200টা জিনিস তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু পড়াশোনা বেশি দূর জানতেন না। তাকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয়েছিল, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পড়াশোনায় ভালো ছিলেন না, স্কুলের দুর্নাম হবে, সেই জন্যে স্কুলের প্রিন্সিপাল তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। তো তার মাই তাকে নিজে বাড়িতে পড়িয়ে বড় করেছিলেন। খুবই গরিব পরিবারের একজন ছিলেন। তো তিনি প্রথম গ্রামোফোন রেকর্ড একটা কোম্পানিতে কাজ করতেন এবং ভাঙা পরিত্যক্ত একটা রেলের বগি সেখানে গবেষণা করতেন। এত কষ্ট, এত বাধা বিপত্তির মধ্যেও যে এত বড় বিজ্ঞানী হওয়া যায় তার প্রমাণ দিয়েছিলেন টমাস আলভা এডিসন। তিনি কখনোই পরাজিত হওয়াকে পরাজিত বলে মানতেন না। কোনো একটা কিছুতে তিনি ফেল করেছেন, সফল হননি। সফল হননি মানে সেটা যে অসফল বা বিফল বা পরাজয় সেটা তিনি মানতেনই না। তিনি বলতেন যে পরাজয় বলে কিছু হয় না, বিফল বলে কিছু হয় না। বিফল মানে সেটা হচ্ছে সফল জিনিস বা সঠিক রাস্তাটা খোঁজার একটা উপায়। বিফল বলে, পরাজয় বলে কোনো কিছু হয় না। ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি নাকি 999 বার ফেল হয়েছিলেন। 999 বার গবেষণায়
তিনি ব্যর্থ হন, তাও কিন্তু হাল ছাড়েননি, কারণ হাজার বারের বার তিনি বাল্ব বানাতে সক্ষম হয়েছিলেন। যদি 200 বার ফেল করার পরে তিনি গবেষণা বাতিল করে দিতেন তাহলে কি হতো? বাল্ব কি পেতাম আমরা? রাতের অন্ধকার কি দূর হতো? 999 বার গবেষণা করার পরেও তিনি আশা ছাড়েননি, না একবার না একবার হবেই। কতটা ধৈর্য থাকলে এই লেভেলের কাজ করা যায়। এই হচ্ছে টমাস আলভা এডিসন। বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণ কে আবিষ্কার করেন? বেতার তরঙ্গ মানে কোনো তার লাগবে না, তার ছাড়াই তরঙ্গের আকারে বিভিন্ন তথ্য সংবাদ পাঠানো যাবে। বেতার যন্ত্রের সাহায্যে তথ্য বা সংবাদ প্রেরণ, এই পদ্ধতি প্রথম আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। বেতার তরঙ্গ জগদীশচন্দ্র বসু আবিষ্কার করে। বেতার তরঙ্গের সাহায্যে খবর, তথ্য বা সংবাদ প্রেরণ করা সম্ভব, এটা জগদীশচন্দ্র বসু ঘোষণা করেন। আর যন্ত্রটা আবিষ্কার করেন মার্কনি। তাহলে বেতার তরঙ্গ আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু, এবং তিনি বলেন এর সাহায্যে দূরে বিনা তারে তথ্য, সংবাদ, খবর এগুলো পাঠানো, সংবাদ সংকেত পাঠানো যাবে, সেটা তিনি ঘোষণা করেন। কিন্তু যন্ত্রটা তিনি আবিষ্কার করেননি। বেতারে সংবাদ, তথ্য, খবর এগুলো পাঠানোর যন্ত্রটা আবিষ্কার করেন মার্কনি, মার্কিন বিজ্ঞানী মার্কনি। যন্ত্রটা আর কিছুই না, রেডিও। রেডিওর মাধ্যমে এক জায়গা থেকে দূরে কোনো জায়গায় খবর, তথ্য, সংবাদ, কথা এগুলো পাঠানো যায় না? তোমার বাড়িতে রেডিও আছে, রেডিওতে তুমি কোথায় কোন চ্যানেলে কি দিচ্ছে, কলকাতায় বসে সেখান থেকে তুমি বাড়িতেই খবর, তথ্য, সংবাদ বিভিন্ন জিনিস সব শুনতে পারছো, তাই না? আসছে কীভাবে? বেতারে আছে, আসার জন্য তার লাগানো হয়েছে কলকাতা থেকে তোমার বাড়ির রেডিও পর্যন্ত কোনো তার নেই, বিনা তারেই এগুলো যে সম্ভব সেটা জগদীশচন্দ্র বসু বলেছিলেন। কিন্তু রেডিওটা জগদীশচন্দ্র বসুর আবিষ্কার নয়, এগুলো পাঠানোর পদ্ধতিটা জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন। বেতার যন্ত্র মানে একে রেডিও বলা হয় থাকে, বেতার যন্ত্র মানে রেডিও। যদিও টিভিটাও কিন্তু একই ধরনেরই কাজ করে, টিভিটাও কিন্তু সেই বিনা তারেই সব কিছু খবর, তথ্য আমরা দেখতে পাই, শুনতে পাই। তো বেতার যন্ত্র আবিষ্কার করে মার্কিন বিজ্ঞানী মার্কনি, আমেরিকান বিজ্ঞানী মার্কনি বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? না হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তা জিনিসটা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এগুলো তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে অটোমেটিক আপনা আপনিই তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হয়, ক্ষতিকর বিকিরণ যদিও, মানে শক্তি নির্গত হয় বলতে গেলে। এই পদার্থের নিউক্লিয়াসের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে, পদার্থের পরমাণু নিউক্লিয়াসের কণাগুলো ধ্বংস হয়ে যায়, কণাগুলো ধ্বংস হয়ে গিয়ে বিপুল পরিমাণ শক্তি অটোমেটিক বার হয়ে আসে। এই ঘটনাটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি যখন নির্গত হয় তখন সেই পদার্থটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, রূপান্তরিত হয়ে অন্য কোনো পদার্থে রূপান্তর হয়। তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল আবিষ্কার করেন। তাই তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, তেজস্ক্রিয়তার একক বেকারেল, সিজিএস একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার একটা একক আছে, এককটা হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার দুটো একক, একটা একক হচ্ছে 20, একটা একক হলো 20। এই মাদাম কুরি, পিয়ের কুরির নাম অনুসারে, মাদাম কুরির নাম অনুসারে তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20, কারণ মাদাম কুরি, পিয়ের কুরি এরা তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন। তাই তেজস্ক্রিয়তার একটা একক হচ্ছে 20 এসআই একক, আর সিজিএস একক হচ্ছে বেকারেল। ঠিক আছে, কারণ বেকারেলই প্রথম তেজস্ক্রিয় যে ঘটনাটা, তেজস্ক্রিয় পদার্থের যে একটা ধর্ম তেজস্ক্রিয়তা, এটা আবিষ্কার করেন হেনরি বেকারেল। তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম কি আবিষ্কার করে? এটা হচ্ছে পিয়ের কুরি এবং মাদাম কুরি, এরা দুইজন আবিষ্কার করেন। মাদাম কুরি বিশ্বের প্রথম মহিলা যিনি প্রথম দুটো নোবেল পেয়েছিলেন, দুটো আলাদা ভিন্ন বিষয়ে। পিয়ের কুরি হচ্ছে একজন বিজ্ঞানী, প্রফেসর, তার গবেষণাগারে তার অধীনে কাজ করতো মাদাম কুরি, মানে পিয়ের কুরির ছাত্র বলা যায় মাদাম কুরিকে। পরবর্তীকালে দুইজন বিবাহ করেন, স্বামী স্ত্রী হন, দুইজন তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন।
তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন, এই পোলোনিয়াম, রেডিয়াম এগুলো আবিষ্কার করেন। আবিষ্কার করার জন্য তারা প্রথম পদার্থবিদ্যায় নোবেল পান, দুজন একসাথে যুগ্মভাবে নোবেল পান। তারপরে আবার ওই বিষয়ে অন্য কোনো টপিক নিয়ে গবেষণা শুরু করেন। তো গবেষণা করতে করতে পিয়ের কুরি হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে মারা যান। কাজ সমাপ্ত হয়নি, গবেষণা কাজ শেষ হয়নি, কিছু বাকি ছিল। পিয়ের কুরি অ্যাক্সিডেন্টে মারা যান। সেই বাকি কাজটা তার স্ত্রী মাদাম কুরি সমাপ্ত করেন এবং পরবর্তীকালে রসায়নে নোবেল পান। মাদাম কুরি হচ্ছে বিশ্বের প্রথম মহিলা যিনি দুটো বিষয়ে নোবেল পেয়েছেন। একটা হচ্ছে পিয়ের কুরির সঙ্গে নোবেল পান পদার্থবিদ্যায়, আর একবার নিজেই রসায়নে নোবেল পান। কিন্তু এখানে অবদান পিয়ের কুরিরই বেশি ছিল, কারণ পিয়ের কুরি ছিলেন প্রফেসর, তার অধীনে কাজ করতো মাদাম কুরি। পথ প্রদর্শক ছিলেন কিন্তু পিয়ের কুরি দেখানোর পথেই মাদাম কুরি হেঁটেছিলেন, কারণ যেহেতু উনি প্রফেসরই। তো যাই হোক, মাদাম কুরি দুবার নোবেল পুরস্কার পান। এদের দুটো মেয়ে ছিল, দুজন মেয়ে আবার বিশ্ববিখ্যাত হয়েছিলেন। একজন মানে গানের জগতে গিয়েছিলেন, গানের ক্ষেত্রে তিনি খুবই বিখ্যাত ছিলেন, আর একজন আবার রসায়নে পরবর্তীকালে নোবেল পান। মানে একই পরিবারে তিনজন নোবেল, পিয়ের কুরি, তার স্ত্রী মাদাম কুরি দুবার নোবেল, মাদাম কুরির এক কন্যার নাম এই মুহূর্তে আমার মনে নেই, তিনিও রসায়নে নোবেল পান। মায়ের মতোই তিনি রসায়ন বিজ্ঞানী ছিলেন, রসায়নে নোবেল পেয়েছিলেন। তো এখানে আনসার কী হবে তাহলে? তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন দুইজনই, তার মানে বি আর সি হচ্ছে আনসার আমাদের। আনসার বি আর সি। অনিশ্চয়তা তত্ত্ব মানে থিওরি অফ প্রবাবিলিটি তত্ত্ব আবিষ্কার করেন হাইজেনবার্গ। অনিশ্চয়তা তত্ত্ব বা থিওরি অফ প্রবাবিলিটি এই তত্ত্বটা আবিষ্কার করেন। টেলিভিশনকে আবিষ্কার করেন, টেলিভিশন মানে টিভি, তাই না? একে আমরা সংক্ষেপে টিভি বলেই জানি। তাই টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন। কম্পিউটার হচ্ছে চার্লস ব্যাবেজ, আর টেলিভিশন হচ্ছে জন বেয়ার্ড। অনেকে এই টেলিভিশনের সঙ্গে টেলিফোন গুলিয়ে ফেলে। টেলিভিশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। টেলিভিশন হলে হবে জন বেয়ার্ড, আর টেলিফোন হচ্ছে পরের কোশ্চেন আমাদের। টেলিফোনকে আবিষ্কার করে না, টেলিফোন হচ্ছে গ্রাহাম বেল। টেলিফোন আবিষ্কার করে। টেলিফোন আর মোবাইল কিন্তু এক নয়, টেলিফোনে তার লাগে। যে আগের দিনে যে টেলিফোন তার থাকতো, ক্রিং করে রিং বাজে তুলে ফোন করতো, এখন তার নেই কোথাও, দুটো একটা জায়গায় থাকলেও থাকতে পারে। তাই টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। আর তারবিহীন মোবাইল কি আবিষ্কার করেন? মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার বলে একজন বিজ্ঞানী। মার্টিন কুপার মোবাইল আবিষ্কার করেন। মার্টিন কুপার হচ্ছে মোবাইল। বিনা তারে কথা বলার যন্ত্র হচ্ছে মোবাইল, এটা মার্টিন কুপার। আর টেলিফোন হচ্ছে গ্রাহাম বেল। ট্রানজিস্টরকে আবিষ্কার করে। ইলেকট্রনিক্সের জগতে ট্রানজিস্টর একটা গুরুত্বপূর্ণ উপাদান। ট্রানজিস্টর আবিষ্কার না হলে অনেক ইলেকট্রনিক গ্যাজেটই তৈরি হতো না। ট্রানজিস্টর আবিষ্কার করে তিনজন বিজ্ঞানী, বার্ডিন, ব্রাটেন, শকলি। এই তিনজন ট্রানজিস্টর আবিষ্কার করেন। পরমাণু বোমাকে আবিষ্কার করে। পরমাণু বোমা হচ্ছে রবার্ট জি ওপেনহাইমার। একদম ডাহা মিথ্যে কথা। পরীক্ষা আসলে কিন্তু আমাদের রবার্ট জি ওপেনহাইমারই লিখতে হবে। কিন্তু রবার্ট জি ওপেনহাইমার খাতায় কলমে কোনো গবেষণাই করেননি, গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না সেভাবে। সরাসরি পরীক্ষা নিরীক্ষা গবেষণার সঙ্গে রবার্ট জি ওপেনহাইমার যুক্ত ছিলেন না। তাহলে কেন রবার্ট জি ওপেনহাইমারকে পরমাণু বোমার জনক বলা হয়? পরমাণু বোমার জনক বলা হয় থেকে রবার্ট জি ওপেনহাইমারকে। ওপেনহাইমার কোনো উঁচু ধরনের বিজ্ঞানী ছিলেন না, কোনো গবেষণা হাতে কলমে নিজে হাতে করেননি। তাহলে কি করে হলো? পরমাণু বোমা আমেরিকা যুক্তরাষ্ট্রের সবথেকে বড় প্রজেক্টগুলোর মধ্যে একটা। প্রজেক্টটার নাম ছিল প্রজেক্ট ম্যানহাটান। 7টা ডিস্ট্রিক্টে পরমাণু বোমা আবিষ্কার করার পরীক্ষা নিরীক্ষাগুলো 1000 জন বিজ্ঞানী করতেন। 1000 জন বিজ্ঞানী 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে পরমাণু বোমা আবিষ্কার করেন। 1000 জন বিজ্ঞানী, কিন্তু নাম এনার কেন হলো? ইনি তো হাতে কলমে কোনো গবেষণা করেননি। কারণটা হচ্ছে ভুল খবর প্রচারিত হয়েছিল।
ভুল খবর তো এমনি প্রচার হয় না, তার পিছনে নিশ্চয় কোনো ব্যাপার ছিল। এই 1000 জন বিজ্ঞানী পরমাণু বোমা আবিষ্কার করেন গবেষণার মাধ্যমে, 7টা জায়গায়, 7টা স্থানে, 7টা প্রজেক্টে কাজের মাধ্যমে। প্রত্যেকেই কোনো না কোনো টপিক নিয়ে, কোনো না কোনো বিষয় নিয়ে গবেষণা করেন। বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর উঁচু সারির বিখ্যাত বিজ্ঞানীরা সেই প্রকল্পে যুক্ত ছিল। তো রবার্ট যে ওপেনহাইমার ছিল সেই প্রকল্পগুলোতে, যে 7টা সেন্টারে কাজ চলছিল, কোন সেন্টারে কি কি জিনিস দরকার গবেষণার প্রয়োজনে, গবেষণা করার জন্যে বিভিন্ন জিনিস লাগতে পারে। তো সোনা রূপা তামা, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন পদার্থ বা বিভিন্ন যন্ত্রপাতি, অনেক কিছু লাগতে পারে। তো কোন কোন গবেষণা সেন্টারে কোন কোন মালপত্র, কোন কোন জিনিস দরকার, সেগুলো সাপ্লাই দেওয়ার দায়িত্বে ছিলেন রবার্ট জি ওপেনহাইমার। তিনি প্রত্যেকটা সেন্টারে যেতেন। একটা সেন্টারে বিজ্ঞানী আর একটা সেন্টারে যাওয়া নিষেধ ছিল, মানে চরম গোপনীয়তার মধ্যেই গবেষণা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মচারীরাও জানতেন না। এমনকি হ্যারি ট্রুমান বলে একজন আমেরিকান রাষ্ট্রপতি, তার সময়, তার আগে থেকেই গবেষণা চলছিল। এই হ্যারি ট্রুমান রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত জানতেন না যে তার দেশে গবেষণা, পরমাণু বোমার গবেষণা চলছে। রাষ্ট্রপতি পর্যন্ত জানতেন না, এতটাই চরম গোপনীয় বিষয়। বুঝতে পেরেছ? তিনি জানতেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কোনো একটা প্রকল্প চলছে, যে প্রকল্পে কোটি কোটি ডলার খরচ হচ্ছে, গাড়ি গাড়ি মালপত্র ঢুকছে, কিন্তু এখনও পর্যন্ত একটা ফিনিশড প্রোডাক্টও বার হয়নি কারখানা থেকে। তিনি জানতেন ওগুলো কারখানা, মানে ওখানে প্রচুর মালপত্র পাঠানো হচ্ছে, কিন্তু কারখানা থেকে একটা প্রোডাক্টও আসছে না। তার মানে ওই কারখানায় নিশ্চয়ই কোনো দুর্নীতি হচ্ছে, কোনো করাপশন হচ্ছে। তাই তিনি রাষ্ট্রপতি হয়েই তিনি চেয়েছিলেন যে এই বিষয়টা তদন্ত করতে। এখানে এত লাখ লাখ ডলার খরচ হচ্ছে, অথচ কিছুই আসছে না, তার মানে নিশ্চয়ই ওখানে বিরাট মাপের করাপশন আছে। তো যখন তিনি তদন্ত করবেন ভাবছেন, সেই মুহূর্তেই তার একজন সেক্রেটারি ছিলেন, সচিব ছিলেন, তিনি তার কাছে খবরটা প্রকাশ করেন। তার আগে পর্যন্ত রাষ্ট্রপতি পদপ্রার্থী পর্যন্ত জানতেন না যে এরকম ব্যাপার। কতটা গোপনীয়তাভাবেই পরীক্ষা করা হতো যাতে তথ্য বিদেশে পাচার না হয়। তো ব্যাপার হচ্ছে, একটা সেন্টারে কোনো বিজ্ঞানী আর একটা সেন্টারে কোনো তথ্য জানতো না, আর একটা সেন্টারে যাওয়ার অধিকার ছিল না। এমনকি বিজ্ঞানীরা নিজেদের নামও চিনতো না, জানতো না। তাদেরকে অন্য অন্য আলাদা নাম দেওয়া হয়েছিল। তাদের নিজস্ব যে নাম, সেই নামে তাদের পরিচয় দেওয়ার অধিকার ছিল না। তাদেরকে সব অন্য ছদ্ম নাম দেওয়া হয়েছিল, সেই নামে তাদেরকে ডাকা হতো, যাতে কোন কোন বিজ্ঞানী এই প্রকল্পে যুক্ত আছে কেউ জানতে না পারে, দুনিয়ায় যেন এই খবর প্রকাশ না হয়। এতটাই চরম গোপনীয়ভাবে গবেষণা করা হয়। তো এই ওপেনহাইমার কী করতেন, ওই সেন্টারগুলোতে, গবেষণা সেন্টারগুলোতে কোন কোন গবেষণাগারে কোন কোন বিজ্ঞানীর কী কী জিনিস দরকার, কী কী জিনিস সাপ্লাই দিতে হবে, সেই তথ্যগুলো নিতেন। আর ওই বিভিন্ন গবেষণা সেন্টারের মধ্যে তিনি একটা যোগাযোগ সাধন করতেন, আর যে মালগুলো দরকার, যেগুলো গবেষণার প্রয়োজনে দরকার, সেগুলো তিনি সাপ্লাই দিতেন। তিনি নিজে তো গবেষণা করেননি, এই কাজে জড়িত ছিলেন। তো যাই হোক, তাহলে তার নাম কেন হলো? হঠাৎ করেই পরমাণু বোমা আবিষ্কার হঠাৎ করে হয়নি, মানে হঠাৎ করে সামনে আসে খবরটা, আমেরিকা জাপানের উপর বোম মারে। বোমটা কিন্তু জার্মানির উপর মারা হবে বলেই গবেষণা শুরু করা হয়েছিল। বিজ্ঞানীদের, আমেরিকার রাষ্ট্রপতি বা আমেরিকার যে উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, সামরিক কর্তা, তারা কথা দিয়েছিলেন যে প্রয়োজন না হলে কখনোই এই বোমা ব্যবহার হবে না। বিজ্ঞানীরা তো জানতেন যে এটা বিরাট খতরনাক জিনিস, দুনিয়া ধ্বংস করে দিতে পারে। তো সেই কর্মকর্তাদের কথা বিজ্ঞানীরা বিশ্বাস করেছিল। বিজ্ঞানীদের কথা অনুযায়ী বোমা ব্যবহার করা হবে সেটাও নিশ্চিত করেছিলেন, কিন্তু পরে ধোঁকা দিয়েছিলেন। বিজ্ঞানীদের কথা শোনেনি, রাখেনি, পাত্তাই দেয়নি বিজ্ঞানীদের। তো তারপরে বিজ্ঞানীরা আফসোস করেছিল অনেক। তো যাই হোক, যখন জাপানের উপর বোমা ফেলা হয়, তখন আমেরিকা গোটা পৃথিবীর ডন হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাবিকাঠি তাদের হাতে, কারণ তারা অ্যাটম বোমা আবিষ্কার করে ফেলেছে, যে কোনো দেশকে এখন ধ্বংস করে ফেলতে পারে। জাপানকে প্রায় ধ্বংস করে ফেলেছে, বিরাট ক্ষমতাধর শক্তিতে পরিণত হয়েছে আমেরিকা, তাদের ধারে কাছে কেউ নেই। এই আনন্দে মার্কিন নাগরিক সেদিন রাস্তায় নেমে পড়েছিল নাচানাচি করতে, মদ খেয়ে উদ্দাম নৃত্য করছিল রাস্তায়। তো তাদের খেয়ালই ছিল না যে এই বোমা কে আবিষ্কার করলো, কীভাবে আবিষ্কার হলো, কোথায় আবিষ্কার হলো, কোনো কিছু খেয়াল ছিল না। তারা এটা জেনেই খুবই আনন্দে মেতে গিয়েছিল
যে আমেরিকা অ্যাটম বোম আবিষ্কার করে ফেলেছে, জাপানকে শেষ করে ফেলেছে। এই আনন্দে তারা এতটাই মশগুল ছিল যে সঠিক তথ্য বিচার করার ইচ্ছা বা তোমার মানসিকতা কোনোটাই ছিল না। পেপারে ম্যাগাজিনে একটা ভুল খবর প্রকাশিত হয় যে ওপেনহাইমারই নাকি অ্যাটম বোমা আবিষ্কার করে ফেলেছে। ওপেনহাইমার আবিষ্কার করেছে। ওপেনহাইমারের ক্ষমতাও ছিল না একটা বোমা নিয়ে গবেষণা করা। যাই হোক, তিনিও বড় মাপের ব্যক্তি ছিলেন, বড় বিজ্ঞানী ছিলেন, কিন্তু নোবেল লরিয়েট ছিলেন না, নোবেল পুরস্কার পাননি। নোবেল পুরস্কার যারা পেয়েছিলেন তাদের অনেকেই প্রায় 1 ডজন নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী অ্যাটম বোমা আবিষ্কার করেন। 1000 জন কর্মচারী বা বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মী বিজ্ঞানী ছিলেন, তাদেরই পরিশ্রমের ফসল ছিল অ্যাটম বোমা। কিন্তু রাতারাতি ভুল খবর পেপার ম্যাগাজিনে পাবলিশ হয়ে রবার্ট জি ওপেনহাইমার হয়ে যায় জাতির হিরো। কিছুদিন আগে রবার্ট জি ওপেনহাইমার বলে একটা সিনেমা বার হয়েছে, সিনেমাটা আমিও দেখিনি এখনো, তো এই বোমা আবিষ্কার নিয়েই। তো এই ভুল খবর থেকেই রবার্ট জি ওপেনহাইমার হয়ে যায় জাতির হিরো। বিভিন্ন জায়গাতে তাকে ডাকা হয়, সম্মান দেওয়া হয়, পুরস্কৃত করা হয়, বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করতে তাকে ডাকা হয়। তিনি তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে যান, মাটিতে পা পড়েন, এতটাই অহংকারী হয়ে যান। তো যাই হোক, ওই ভুল খবরই এখন সত্যি হয়ে গেছে। রবার্ট জি ওপেনহাইমার হচ্ছে পরমাণু বোমার জনক বলা হয়। পরে কোশ্চেন দেখো, E=mc²। আমরা থিওরি অফ আপেক্ষিকতাবাদ যে সূত্র, থিওরি অফ রিলেটিভিটি, সাধারণ আপেক্ষিকতাবাদ আইনস্টাইনের যে মতবাদ, সেখানে এই সূত্রটা একবার বলেছিলাম, তাই না? E=mc²। তাহলে কার আবিষ্কার হবে সূত্রটা? এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের আবিষ্কার। সাধারণ আপেক্ষিকতাবাদে আছে E বলেছিলাম এনার্জি, এ মানে হচ্ছে ব্যাস বা ভর, আর সি মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে? কিছু পরিমাণ পদার্থকে ধ্বংস করা হলে তার থেকে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এটাই হচ্ছে তোমার এই সূত্রের মূল বক্তব্য। ডায়নামো বা জেনারেটর কে আবিষ্কার করে? একটু আগে আমরা বলেছিলাম যে মাইকেল ফ্যারাডে দুটো জিনিস আবিষ্কার করে, এক হচ্ছে বৈদ্যুতিক মোটর আর একটা ডায়নামো বা জেনারেটর। তাহলে কী হবে অ্যান্সার এখানে? মাইকেল ফ্যারাডে, ডায়নামো জেনারেটর মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন। এই ডায়নামো আর জেনারেটর কি একই জিনিস? দুটো এক জিনিস নয়। জেনারেটর অনেক বড় সাইজের হয়, ডায়নামোটা খুবই ছোট, কিন্তু দুটোই ডিজেলে চলে বা অন্য কোনো জ্বালানিতে চলতে পারে, যে বিদ্যুৎ তৈরি করে। ডায়নামো বা জেনারেটরে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, যান্ত্রিক থেকে বিদ্যুৎ শক্তি। তাই হচ্ছে তোমার ডায়নামো জেনারেটর, এটা আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। তো আজকের ক্লাস সমাপ্ত। থ্যাংক ইউ। আমরা আবার পরবর্তী ক্লাস নিয়ে আসবো নেক্সট দিন। তোমরা সাথে থেকো এবং আমাদের চ্যানেলটিকে একটু যদি ভালো লাগে আর কি সাবস্ক্রাইব করে দিও।